আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম অ্যাক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অ্যাক্সেস মানেই নতুন কিছু, আর সেই নতুনত্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে অ্যাক্সেস ভিডিও টিম বিভিন্ন ধরনের ক্যারিয়ার রিলেটেড সেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আজকে নতুন একটি সেশন নিয়ে আমাদের আয়োজন। আজকে সেশনটি টপিক হচ্ছে এমআরসিপি পার্ট 1 প্রিপারেশন। এবং আজকে সেশনে আমাদের সাথে মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন ডক্টর এমডি মেহেদি হাসান ভাইয়া। এমবিবিএস কমপ্লিট করার পর হচ্ছে এমআরসিপি ইউকে পার্ট 2 এমডি রেসিডেন্ট ফেজ বি আর ইন্টারনাল মেডিসিন হিসেবে রয়েছেন হচ্ছে বারডেম জেনারেল হসপিটাল ঢাকা। এবং পুরো সেশনে হচ্ছে হোস্ট হিসেবে আমি রয়েছি ডক্টর মালিয়া সেলিম, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ, সেশন 2016-17। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মেহেদী হাসান। আমি ফেজ বি রেসিডেন্ট ইন্টারনাল মেডিসিন হিসেবে আছি বারডেম জেনারেল হসপিটালে। সেশন শুরুর আগে সবার প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের বাংলাদেশের অন্যতম একটা এক্সিস মেডিকেল স্কুল আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। এত বড় একটা প্ল্যাটফর্মে আমি কথা বলতে পেরে নিজেকে ধন্যবোধ করছি। এবং আজকে হোস্ট হিসেবে আছেন ডক্টর মালিহা, তাকেও ধন্যবাদ দিতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এমআরসিপি পার্ট 1 প্রিপারেশন। তো আসলে এটা এমআরসিপি এখন আসলে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এমন একটা কিউরিয়াসিটি কিংবা কৌতূহল সবার মাঝে আছে যে এই সম্পর্কে জানা। এবং আসলে আমাদের জন্য এটা খুবই জরুরি, কারণ একটা সময় এমন ছিল যে এমআরসিপি সম্পর্কে হয়তো অত ভালো গাইডলাইন দেওয়ার মতো তো আমাদের মেন্টররা ছিলেন কম। কিন্তু যেহেতু ইদানিং এমআরসিপি খুবই পপুলারিটি অর্জন করছে আমাদের মানে সময়ে একটা, সেই জন্য আসলে এটা খুবই সময়োপযোগী সেশন হবে ইনশাল্লাহ। এবং আশা করি সবাই উপকৃত হবেন এটাতে। তো আমি শুরু করছি। এমআরসিপি এমআরসিপি সম্পর্কে আগে একটা ছোট ধারণা দিতে হবে। আশা করি অনেকেই জানেন বিষয়টা সম্পর্কে, কিন্তু হয়তো অনেকের কাছে এটা নতুন, আগে থেকে হয়তো খুব একটা জানা নেই। তো এমআরসিপি হচ্ছে যে মেম্বারশিপ অফ দি রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অফ ইউনাইটেড কিংডম। এটা আসলে ইউকে বেসড একটা ফেডারেশন আছে। যে ফেডারেশনের তিনটা বডি আছে। একটা হলো রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান অফ এডিনবার্গ, এনাদার ওয়ান হচ্ছে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস অফ গ্লাসগো, অ্যান্ড লাস্ট ওয়ান রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান। এই তিনটা বডি মিলিয়ে একটা ফেডারেশন। যেমন আমাদের দেশে বা এফসিপিএস যে ফেলোশিপ, এটা দিচ্ছেন বিসিপিএস। এরপরে এমডি ডিগ্রি আমাদের বিএসএমএম এর অধীনে। ঠিক তেমনই এমআরসিপি যে মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস, এটা আসলে কোনো আহ, একটা সিঙ্গেল ইনস্টিটিউটের আন্ডারে না, এটা তিনটা ইনস্টিটিউট মিলিয়ে তারা তাদের তিনটা ইনস্টিটিউট কোলাবোরেশনে এটা আর কি ই হয় আর কি মেনটেন হয়। আর এর জন্য আপনাকে ব্রাউজ করতে হবে www.mrcp.mrcpuk.org। এখানে একটা আমি অনলাইন লিংক দিয়ে দিয়েছি। তো এখানে গেলেই আপনারা এমআরসিপি ইউকে এর অফিসিয়াল ওয়েবসাইট যেটা, এটা পেয়ে যাবেন। এবং আসলে আমি আপকামিং যে কথাবার্তাগুলো বলতে যাচ্ছি, আহ সেই কথাগুলো আসলে সবকিছুই ওয়েবসাইট থেকে নেওয়া। এই ওয়েবসাইট গুলোতে যে কথাগুলো লেখা আছে এগুলো হয়তো বুঝতে কষ্ট হয় অনেক সময়। তো সেখান থেকেই বেস্ট কথাগুলা, আহ মূল কথাগুলা সংক্ষেপে হয়তো আমি আলোচনা করব, আপনাদের সুবিধা হবে পরবর্তী ইনশাআল্লাহ। ইউনিভার্সিটি ইউকে এক্সামিনেশনটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিপ্লোমা, এবং এটা আসলে ইন্টারন্যাশনাল ডিপ্লোমা। এটা আমরা যে পরীক্ষাটা দিই, এবং এটা আসলে আমাদের দেশে যে ডিপ্লোমাটা হয়, যেমন বিএসএমএম যে ডিপ্লোমা আমাদেরকে করে প্রোভাইড করে, ঠিক এমনটা না। এটা একটা ইন্টারন্যাশনাল ডিপ্লোমা, এই জন্য এটা আমাদেরকে ওভাবেই চিন্তা করতে হবে। এবং এই পরীক্ষাটার তিনটা অংশ। একটা প্রথম হচ্ছে যে এমআরসিপি পার্ট 1, এবং এমআরসিপি পার্ট 2 এর হচ্ছে দুইটা অংশ। একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে ক্লিনিক্যাল, যেটাকে বলে থিসিস।
এবং তিন তিন ভাগে দিতে হয়। এটা হচ্ছে সিকুয়েন্সিয়ালি দিতে হয় usually। এবং এই তিনটা পরীক্ষা কমপ্লিট করার পরে আপনি একজন এমআরসিপি হোল্ডার হবেন। এবং পরবর্তীতে আপনি যদি চান যে ইউকে তে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাকে জিএমসি রেজিস্ট্রেশন নিতে হবে এমআরসিপি কমপ্লিট করার পরে। এটাকে বলে জিএমসি রেজিস্ট্রেশন, জেনারেল মেডিকেল কাউন্সিল। এই রেজিস্ট্রেশন অর্জন করার পরেই আপনি ইউকে তে কাজ করার যে অপশন সেটা আপনি পেয়ে যাবেন। ইউকে তে রেজিস্টার্ড ডক্টর হিসেবে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, ইউনিভার্সিটি পার্ট 1, পার্ট 2 এটা আমাদের বাংলাদেশে সেন্টার আছে, আমরা বাংলাদেশ থেকে দিতে পারি। এবং ক্লিনিক্যাল পরীক্ষা যেটাকে বেসিস বলে, এটা এখন পর্যন্ত আমাদের দেশে কোনো সেন্টার নেই। এটা আমাদের ইন্টারন্যাশনাল সেন্টার যেগুলো আছে, সেটা হতে পারে ইউকে, হতে পারে ইন্ডিয়া, হতে পারে আশেপাশে যে আরো সেন্টার গুলো আছে, আমাদেরকে সেখানে গিয়ে দিতে হবে। হ্যাঁ, হয়তো আমরা আশা করছি ইন ফিউচার আমাদের বাংলাদেশেও একসময় বেসিস এর সেন্টার হয়ে যাবে। তখন হয়তো আমাদেরকে আর ফিরে গিয়ে পরীক্ষা দেওয়া লাগবে না, আমরা বাংলাদেশে দিতে পারবো। এটা হয়ে যাবে ইনশাল্লাহ, টুডে টুমরো হবে, তো আপাতত নেই। আচ্ছা, হয় এমআরসিপি, আপনি এমআরসিপি কেন করবেন? এমআরসিপি একটা প্রেস্টিজিয়াস পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। হয়তো আপনারা যদি একটু পেছনের দিকে চিন্তা করেন, যখন আমাদের দেশে এমডি, এফসিপিএস এগুলো এত এত ছিল না, আহ, অনেক আগের কথা অবশ্য, তখন কিন্তু আমাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি বলতে সবাই এমআরসিপি কেই বুঝতো। এবং এটা হচ্ছে যে সার্জারি যেটা এমআরসিএস, এবং গাইনির জন্য আছে এমআরসিওজি, চাইল্ড হেলথের জন্য এমআরসিসিএইচ। তো আসলে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস এর এই পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটা কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে খুবই প্রচলিত ছিল একটা সময়। এখন আমাদের দেশে বিএসএমএমইউ, বিসিপিএস তাদের যে অবদান, সেই অবদানে আমরা এখন এফসিপিএস, এমডি এগুলো খুব সহজেই করতে পারছি। হ্যাঁ, কিন্তু পাশাপাশি এমআরসিপি কিন্তু আমাদের জন্য অবশ্যই একটা বড় ধরনের সুযোগ। হ্যাঁ, এখন এটার এটার মাধ্যমে আমাদের দেশে আমরা যেভাবে একটা প্রেস্টিজিয়াস পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নিতে পারবো, হ্যাঁ, এটা একটা আমাদের অপশন। শুধু তাই না, এটার মাধ্যমে আমরা কিন্তু ইউকে সহ আরো বিভিন্ন দেশে, যে দেশগুলো এমআরসিপি রিকগনাইজ করে, সেই দেশগুলোতে আমরা কিন্তু একটা কনসালটেন্ট না হলেও আমরা রেজিস্ট্রার হিসাবে আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, আমাদের সেই সুযোগ রয়েছে। কিন্তু আমি মনে করি, অ্যাজ এ স্টুডেন্ট অফ মেডিসিন, টু এনরিচ ইউর ক্লিনিক্যাল নলেজ অ্যান্ড স্কিল and to prove yourself in an international platform, আসলে এমআরসিপি এতটাই প্রেস্টিজিয়াস, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনাকে প্রুভ করতে পারবেন, সেই সুযোগটা কিন্তু আছে। হ্যাঁ, আচ্ছা, এমআরসিপির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা আসলে ওদের ওয়েবসাইট থেকে নেওয়া কথাটা, যে মিনিমাম 12 মান্থস পোস্ট গ্রাজুয়েট এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন মেডিকেল এমপ্লয়মেন্ট। এটা আসলে ওনারা এভাবে অ্যাসেস করে না। আমাদের যে আমাদের 1 ইয়ার ইন্টার্নশিপ যে প্রোগ্রাম আমাদের আছে, 1 বছর যে আমরা ইন্টার্নশিপ করি, এটাই যথেষ্ট আমাদের অ্যাপ্লাই করার জন্য। আপনি যদি ইন্টার্নশিপ শেষ করেন, ইউ আর এলিজিবল ফর অ্যাপ্লাইং এমআরসিপি পার্ট 1 এক্সাম। হ্যাঁ, এছাড়া ওনাদের আর কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওনারা স্পেসিফিক ভাবে বলেন না। এটাই ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে আপনার ইন্টার্নশিপ শেষ, হ্যাঁ, ইউ ক্যান অ্যাপ্লাই ফর এমআরসিপি পার্ট 1। আচ্ছা, এটাও হচ্ছে এমআরসিপি ওয়েবসাইট থেকে নেওয়া। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমআরসিপি ইউকের পার্ট 1 এর ডেট অ্যান্ড ফিজ। এখানে আসলে ওদের 4 বার পরীক্ষার সেশন হয়ে থাকে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে 2022-4 যেটা, এটা আসলে আপকামিং ডায়েট, এটা 2022 সালের লাস্ট ডায়েট আর কি। এটার অ্যাপ্লিকেশন পিরিয়ড ক্লোজ হয়ে গিয়েছে, পরীক্ষা হবে 30 নভেম্বর 2022। এবং এখানে রেজাল্টের ডেটও দেওয়া আছে। ঠিক একইভাবে আপকামিং যে ডায়েট গুলো আসবে, সবই ওয়েবসাইটে সুন্দর করে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন পিরিয়ড কখন শুরু হবে, কখন শেষ হবে, পরীক্ষার দিন কবে, ফিজ কত, রেজাল্ট হবে কবে,
সবই সুন্দর করে দেয়া থাকে এবং এটা ফিক্সড। এটা আসলে চেঞ্জ হয় না। খুব বড় ধরনের যদি সমস্যা না হয়, ইউজুয়ালি এটা ফিক্সড থাকে। এবং যদি চেঞ্জ হয় এটা এমআরসিপি থেকে ওনারা জানিয়ে দেন আর কি। পরীক্ষার অনেক সময় বাকি থাকতে জানিয়ে দেন যে কিছু শিডিউল চেঞ্জ হবে। তো ধরে নিতে হবে যে না, এটাই হচ্ছে আমার টার্গেট, ডায়েট টু, ডায়েট 3 and 4। তবে এখানে একটা কথা জানতে হবে আমাদের, যে আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আহ, দুই ধরনের স্টুডেন্ট থাকে আর কি। আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা, তাদের জন্য ডায়েট 3টা। আর যারা ইউকে স্টুডেন্ট, মানে যারা ইউকে থেকে পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য ডায়েট 4টা। তো আমরা হচ্ছে ডায়েট 1, 2, 3 এই 3টাতে অ্যাপ্লাই করতে পারি। ডায়েট 4 এটা শুধুমাত্র ইউকে ক্যান্ডিডেট জন্য। হ্যাঁ। এখন ফিস যেটা লেখা আছে, এটা সুন্দর করে ওখানে বলা আছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কত টাকা দিতে হবে, ইউকে স্টুডেন্টদের জন্য কত টাকা দিতে হবে। আমাদের জন্য হচ্ছে 616 পাউন্ড, 616। এটা পাউন্ড স্টার্লিং। আমাদের বাংলাদেশের খরচে রিসেন্ট যে ডলারের দাম সেই অনুযায়ী হয়তো 72 to 74,000 টাকা পড়ে যাবে। আমি যখন এই এই বছরের প্রথম ডায়েটে পরীক্ষা দিয়েছিলাম তখন ছিল 608 পাউন্ড, এবং খরচ হয়েছিল প্রায় 69,000 টাকা। তো সেটা এখন কিছুটা বেড়ে গিয়েছে। ইউনিভার্সিটি থেকেও ওনারা কিছুটা খরচ বাড়িয়ে দিয়েছেন, এবং কিছুটা ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে আহ, সর্বোপরি যে খরচ এটা একটু বেড়ে গিয়েছে। তো এটাও আপাতত মোটামুটি ফিক্সড, কিন্তু চেঞ্জ হবে যদি ডলারের দাম বেড়ে যায়, কিংবা কমে যেতে পারে যদি ডলারের দাম কমে যায়। তো এটা হলো ইউনিভার্সিটি পার্ট 1-এর পরীক্ষার ডায়েট গুলো, এবং দিন তারিখ এবং পরীক্ষার খরচ। আচ্ছা, এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আহ, এই হাউ টু অ্যাপ্লাই, পরীক্ষার অ্যাপ্লিকেশন করাটা একটু কনফিউজিং। তো আমি কিছুটা হেল্প করতে পারবো আপনাদেরকে। যেমন হচ্ছে, অ্যাপ্লাই করার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি ইউকে ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটা অনলাইন অ্যাকাউন্ট করতে হবে সবার আগে। যদি অ্যাকাউন্ট না থাকে পরবর্তী কোনো কাজই হবে না। হ্যাঁ, ওখানে হচ্ছে আপনার ইমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার কিছু পার্সোনাল ডিটেইলস, কিছু কোয়ালিফিকেশনের ঘরে এমন কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো ফিল আপ করার পরে আপনার ইউনিভার্সিটি অনলাইনে যে অ্যাকাউন্ট, এটা কমপ্লিট হবে। এবং এটা যে কোনো সময় করা যাবে। এটা যে আপনি যখন অ্যাপ্লাই করতে যাচ্ছেন তখনই করতে হবে তা না। আপনি হচ্ছে দরকার আজকেও ইউনিভার্সিটি এর অনলাইন অ্যাকাউন্টটি করে ফেলতে পারবেন। এটা করা থাকলে আপনি পরবর্তীতে যখন অ্যাপ্লিকেশন ওপেন হবে, ডেট ওপেন হবে, ওই সময়টাতে আপনি এই আপনার অনলাইন অ্যাকাউন্টে ঢুকে আপনি হচ্ছে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো সেই জন্য ইম্পর্টেন্ট কেন, যে এটা না থাকলে আপনি যখন ডেট ওপেন হবে আপনি কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন না। অবশ্যই আপনাকে আপনার অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে হবে। হ্যাঁ? এরপরে হচ্ছে যে বুকিং এ সিট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হোয়েন অ্যাপ্লিকেশন ডেট ওপেন্স। আমরা অনেকে জেনে থাকেন যে আহ, মোটামুটি অ্যাপ্লিকেশন করার সময় খুব রাশ থাকে। যেমন হচ্ছে যে আমরা এখন অনেকেই অ্যাপ্লিকেশন করি, কিন্তু তাদের কিন্তু একটা লিমিটেড সিট থাকে, সবাই কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি না। তো সেই জন্য যেদিন অ্যাপ্লিকেশন শুরু হয়, ঠিক অ্যাপ্লিকেশন শুরু হওয়ার পরপরই কিন্তু আমরা পিসি নিয়ে বসে যাই, সেলফোন হাতে নিয়ে বসে যাই যে আমাদের একটা সিট বুকিং করতে হবে। কারণ দেখা গেল যে কিছু সময় পার হয়ে গেলেই দেখা যাবে যে অল সিটস আর বুক। ঢাকা, যেহেতু আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত একটাই একটাই সেন্টার হয়, তো ওই ঢাকা সেন্টার বলে, ওখানে লেখা থাকে ঢাকা। তো এই সেন্টারের সিট হচ্ছে লিমিটেড। আমরা যদি বেশি দেরি করে ফেলি দেখা যাবে যে সিট পাবো না। কারণ কারণ আমরাই হচ্ছে যে মানে আমাদের পরীক্ষার্থী অনেক, আমাদের সিট হিসাবে আমাদের পরীক্ষার্থী। এরপরে আপনি যখন একটা সিট বুক করে ফেলেছেন, পেমেন্ট করতে হবে। পেমেন্ট অপশন আছে অনেকগুলো, যেমন আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম যেগুলো আছে, যেমন ক্রেডিট কার্ড অথবা পেপ্যাল, অথবা আরো অনেকগুলো মাধ্যম আছে যার মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। সেই জন্য আপনার একটা ক্রেডিট কার্ড লাগবে, অথবা আপনি যে মাধ্যমে পেমেন্ট করতে চান সেই ব্যবস্থাটা আগে থেকে রেডি করে রাখতে হবে, যাতে আপনি অ্যাপ্লাই করার পরে খুব বেশি দেরি না করতে পারেন। হ্যাঁ?
তবে এখানে একটা সুবিধা আছে, আপনি সিট বুকিং করার সাথে সাথে যে আপনাকে পেমেন্ট করে ফেলতে হবে তা না, এখানে কিছু সময় পাবেন আপনি। হ্যাঁ? যেমন ইউকে তে অ্যাপ্লিকেশন পিরিয়ড স্টার্ট হয় রাত 12টায়। তার মানে আমাদের এখানে কিন্তু ভোর 6টায়। তো আমি যেটা করতাম, হয়তো ভোর 6টার কিছুক্ষণ আগে থেকেই, 5-10 মিনিট আগে থেকে ল্যাপটপ ওপেন করে বসতাম। করে যখনই দেখতাম যে না, ওনারা ওপেন করে দিয়েছেন আর কি। অনেক সময় কি হয়, 5-10 মিনিট আগেও ওপেন হয়ে যায়। তো যখনই ওপেন হয়ে গেল, সাথে সাথে এমআরসিপি যে আমার অ্যাকাউন্ট আছে সেখানে ঢুকে আমি একটা সিট কিন্তু বুক করে ফেলি। কিন্তু পেমেন্ট হচ্ছে যে আমি যদি কিছু সময় পরেও করি, এতে কিছু যায় আসে না। তো আমার সিট বুকিং করাটা জরুরি। হ্যাঁ, আচ্ছা, আপনি সিট বুকিং করার পরে পেমেন্ট করলেন। পেমেন্ট করার পরে আপনার মোটামুটি অ্যাপ্লিকেশন সাবমিট করা শেষ। হয়তো 4-5 দিনের মধ্যে আপনি এমআরসি থেকে একটা আহ, পাবেন, একটা ইমেইল পাবেন যে আপনাকে এখন একটা পিএমকিউ বলে, প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন, যেটা হচ্ছে আমাদের যে এমবিবিএস এর সার্টিফিকেট, ইউনিভার্সিটি থেকে যে সার্টিফিকেটটা দেয় সেই সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা একটা ফটোকপি করে অ্যাটেস্ট করাতে হবে। সব থেকে অ্যাটেস্ট করানোর অনেকগুলো ওয়ে আছে, ওয়েবসাইটে বলা আছে সুন্দর করে, কিন্তু সব থেকে সহজ হচ্ছে যে আপনাদের যারা সিনিয়র ভাই আপুরা আছেন, এমআরসিপি শেষ করা কমপ্লিট করা যাদের রেজিস্ট্রেশন থাকতে হবে এমন না। জিএমসি রেজিস্ট্রেশন না থাকলেও হবে, কিন্তু এমআরসিপি তাদের শেষ করেছেন এবং তাদের আরসিপি কোড আছে। এই আরসিপি কোড সম্বলিত তাদের একটা অ্যাটেস্টেশন লাগবে, সিগনেচার লাগবে, একটা সিল লাগবে, এবং সেই ফটোকপি পেপারটা স্ক্যান করে তাদেরকে পাঠিয়ে দিতে হবে ইমেইল করে। তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা পুরোপুরি কমপ্লিট হবে। এবং পরবর্তীতে তারা আরসিপি থেকে আপনার এই পিএমকিউটাকে ভেরিফাই করবে। ভেরিফাই করে যদি তারা সন্তুষ্ট হয় যে না, আপনার সবকিছু ঠিক আছে, দেন ইউর অ্যাপ্লিকেশন ইজ গ্রান্টেড অ্যান্ড ইউ আর এবল টু সিট অন দ্য এক্সাম। হ্যাঁ, এটা মোটামুটি গেল হাউ টু অ্যাপ্লাই। আর হচ্ছে আপনাকে যেটা রেডি রাখতে হবে পরীক্ষার জন্য, আইদার একটা ভ্যালিড পাসপোর্ট অথবা আপনার এনআইডি। আচ্ছা, অনেকের কাছে একটা ভ্রান্ত ধারণা থাকে যে না, পাসপোর্ট অবশ্যই লাগবে। পাসপোর্টটা কিন্তু আমাদের অবশ্যই লাগবে না। অল্টারনেটিভ হচ্ছে যে যে কোনো আইডি কার্ড যেখানে আপনার একটা ছবি আছে, আপনার একটা সিগনেচার আছে। হ্যাঁ, সেটা আপনার ন্যাশনাল আইডি কার্ড হতে পারে কিংবা অন্য যে কোনো আইডি কার্ড হতে পারে যেখানে একই সাথে ছবি আছে এবং সিগনেচার আছে। হ্যাঁ, আর পাসপোর্ট হলে ভালো। পাসপোর্ট আবার হতে হবে ভ্যালিড। তো আমাদের অনেকেরই দেখা যায় যে আমরা অনেকদিন আগেকার পাসপোর্ট আমরা রিনিউ করি নাই, ইনভ্যালিড হয়ে আছে, সেই পাসপোর্ট কিন্তু কাজে লাগবে না। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমার এনআইডিটা সব থেকে সহজ। এনআইডি আমি আমি 2বার পরীক্ষার হলে আমি দুটাই এনআইডি নিয়ে গেছি, আমার কোনো সমস্যা হয়নি। এরপরেও হচ্ছে অ্যাপ্লিকেশন সংক্রান্ত অনেকেরই কনফিউশন তৈরি হয়। হ্যাঁ, তো এই জন্য এমআরসিপিউকে ওয়েবসাইটে একটা সুন্দর একটা ভিডিও দেয়া আছে, ভিডিও ডেমনস্ট্রেশন দেয়া আছে। এই ভিডিওটি দেখলে আপনার অ্যাপ্লিকেশন করাটা খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ, শেষ করছি এই পেজ। আচ্ছা, এমআরসিপি পরীক্ষাটা কেমন হয়ে থাকে? পার্ট 1 পরীক্ষা, এটা একদিনই হবে। এই পরীক্ষাটা দুটো পেপার রয়েছে, পেপার 1, পেপার 2। দুটো পেপারই 3 ঘন্টা করে, 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা। প্রত্যেক পেপার 100 মার্কস কোশ্চেন থাকবে, সবগুলোই সিঙ্গেল বেস্ট এবং বেস্ট অফ 5। 5টা অপশন থাকবে, 5টার মাঝে একটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এই 100টা কোশ্চেন, এরপরে সেকেন্ড পেপারে আবার 100টা কোশ্চেন একই রকম। হ্যাঁ? আর দুটো পেপারের মাঝখানে 1.5 ঘন্টা একটা গ্যাপ থাকে। এই গ্যাপটাতে হচ্ছে আমরা একটু স্ন্যাক্স কিংবা লাঞ্চ করতে পারি, কিংবা আপনি নামাজ পড়তে পারবেন, একটু ফ্রি সময় কাটাতে পারবেন। হ্যাঁ, আর এই পরীক্ষাটা হচ্ছে শুধুমাত্র কোশ্চেন্স থাকবে, কিন্তু এখানে কোনো ইমেজ থাকবে না। ইমেজ বলতে দেখা যাবে কোনো পিক্টোগ্রাম, ইসিজি কিছুই থাকবে না, শুধু লেখালেখি, শুধু লেখা কোশ্চেন। হ্যাঁ, আপনাদের একটা এক্সাম হলে হবে। হ্যাঁ, তো এক্সাম ভেন্যু ওনারা আগে থেকে বলে দেয়। যেমন হচ্ছে পার্ট 1 পরীক্ষাটা আমাদের হয়েছিল বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, আর সেকেন্ড পার্ট পরীক্ষা হয়েছিল হোটেল সারিনাতে, বনানীতে। তো ভেন্যু আগে থেকে বলা থাকে। এটা হচ্ছে এক্সাম ডে অ্যাট এ গ্ল্যান্স। আচ্ছা, এটা হচ্ছে এক্সামিনেশন ফরম্যাট। যে আমরা বলছি যে
100 100 200 200টা কোশ্চেন থাকবে। হ্যাঁ, কোন টপিক থেকে কয়টা কোশ্চেন থাকে এটাও এমআরসিপি ওয়েবসাইট থেকে নেয়া। হ্যাঁ, ওয়েবসাইটে সবকিছুই আছে, আমি আপনাদের একটু জাস্ট সহজ করে দিচ্ছি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো রাইট সাইডে যে স্পেশালিটি গুলো বলা আছে, এই চ্যাপ্টার গুলো থেকে কোনটা থেকে কতটা কোশ্চেন থাকবে সব মিলিয়ে 200টা। হ্যাঁ, তবে তারা বলেছেন যে এটা যে দেয়ার মাইট বি মানে অ্যাকচুয়াল নাম্বারটা কিছুটা ভ্যারি করতে পারে স্লাইড। হ্যাঁ, এটা দু একটা করে কোশ্চেন কম বেশি থাকতে পারে। তো এটা আসলে কোনো মেজর চেঞ্জ হয় না। যেমন আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনার আসলে কোন চ্যাপ্টারে কতটুকু ইম্পর্টেন্স দিতে হবে, এটা বোঝার জন্য। এখানে একটা ক্যাটাগরি রয়েছে ক্লিনিক্যাল সায়েন্স, যেটা আমরা বলি বেসিক সায়েন্স। হ্যাঁ, এখানে 25 কোশ্চেন থাকে। এটাই আবার ভাগ করে দেওয়া আছে যে কোন চ্যাপ্টার থেকে কয়টা করে কোশ্চেন আসে। অ্যানাটমি থেকে 3টা আসবে, বায়োকেমিস্ট্রি থেকে 4টা। তো এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুব সহজ। পাস মার্কস তো আমাদের হচ্ছে টোটাল 200টা কোশ্চেন। আমাদের পাস মার্ক হচ্ছে যে 540, এটা কিন্তু ফিক্সড। 540 মার্কস হচ্ছে পাস মার্কস। এবং আউট অফ কত এটা আসলে এক্স্যাক্টলি বলা যায় না। এটা ধরে নিচ্ছি আমরা হয়তো 1000 মার্কসের পরীক্ষা, এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এবং হচ্ছে সব থেকে কনফিউজিং বিষয় হচ্ছে যে আমাদের যে 200টা কোশ্চেন রয়েছে, এই 200টা কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ইকুয়াল মার্কস ডিস্ট্রিবিউশন থাকে না। যেমন যদি 1000 মার্কস টোটাল, প্রত্যেক প্রশ্নে যে 5 মার্কস থাকবে এরকম কিন্তু না। তো এটা আসলে এমআরসিপি ওনারা আরসিপি থেকে একটা ফরম্যাট করে রেখেছে যে অ্যাকর্ডিং টু ডিফিকাল্টি, কোনোটাতে মার্কস বেশি কোনোটাতে মার্কস কম। তো সেই জন্য আসলে আমরা কিন্তু কোশ্চেন সংখ্যা অনুযায়ী আমরা আমরা হচ্ছে পাস মার্কসটাকে করতে পারি না, আমরা গেস করতে পারি না। তবে প্রত্যেকটা পরীক্ষার পরেই এমআরসিপি থেকে আরসিপি থেকে ওনারা একটা অ্যানালাইসিস রিপোর্ট দিয়ে দেন। তো সেইখানে ওনারা একটা স্পেশাল স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে ওনারা যে ভেরিয়েবল গুলা সিলেক্ট করেন, তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে কতগুলো মানে এটা এটা ডায়েট টু ডায়েট ভ্যারি করে। যেমন হচ্ছে যে আমাদের আমি আমি যেবার পার্ট 1 পাস পাস করেছিলাম, সেইবার হচ্ছে যে ওনারা বলে দিয়েছিল যে 124টা কোশ্চেন ছিল তাদের কাটমার্ক। 124টা কোশ্চেন যাদের হয়েছে করেছে এরকম, তবে এটা ভ্যারি করে। এটা ইউজুয়ালি হচ্ছে 122টা থেকে 128টার মধ্যে থাকে পার্ট 1 এর জন্য। হ্যাঁ, 200 কোশ্চেনের মধ্যে। তো আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের পাস মার্কসটা ফিক্সড, কিন্তু আমরা হচ্ছে এই পাস মার্কস উঠানোর জন্য আমাদের কতগুলো কোশ্চেন সঠিকভাবে অ্যান্সার করতে হবে এটা ভেরিয়েবল। কারণ সবগুলো কোশ্চেনের মার্কস ইকুয়াল, এটা আমাদেরকে মানে বুঝতে হবে আর কি বিষয়টা। হ্যাঁ, next। আচ্ছা, এটা হচ্ছে আমি যেটার কথা বলছিলাম যে ওনারা যে একটা অ্যানালাইসিস রিপোর্ট দেন। হ্যাঁ, সেই অ্যানালাইসিস রিপোর্টের এটা একটা অংশ। এবং এটা এটা আসলে ফেব্রুয়ারি ডায়েটের অ্যানালাইসিস রিপোর্ট। তো এখানে দেখেন যে পাস মার্কস কিন্তু 540, কিন্তু এখানে ওনারা বলেছেন যে ইন দিস এক্সামিনেশন দ্য নাম্বার অফ কারেক্ট অ্যান্সার ফর এ পাস ইজ 126 আউট অফ 199। এবং তাদের একটা কোশ্চেনে হয়তো কোনো একটা ঝামেলা ছিল, পোর পারফরমেন্সের জন্য তারা একটা কোশ্চেন বাদ দিয়ে দিয়েছে। 9 কোশ্চেনের মধ্যে কিন্তু তারা তারা এই ইয়েটা কাউন্টিংটা করেছে। হ্যাঁ, এটা আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমাদের 540 মার্কস যেটা, এটাই আমাদের মাথায় রাখতে হবে। এটা এটা এটাই টার্গেট থাকবে আমাদের। আচ্ছা, এখন আসি আমরা এমআরসিপি পার্ট 1 এর প্রিপারেশন। আমরা কিন্তু এতক্ষণ যে কথাগুলো বললাম যে অ্যাপ্লাই কিভাবে করব, পরীক্ষাটা কেমন হয়, পাস মার্কস কত, এগুলো কিন্তু হচ্ছে আমাদের প্রিলিমিনারি নলেজ। এখন আমরা কিন্তু আজকে আমাদের যে আলোচনার বিষয় যে এমআরসিপি পার্ট 1টা আমাদের কিভাবে আমরা পড়াশোনা করব, প্রিপারেশনটা কিভাবে নিব, এটা কিন্তু মানে সেই আলোচনাতে আমরা ঢুকছি। মানে এটা মূল আলোচনা আসলে আমাদের আজকে। আচ্ছা, শুরুতে বলে নিই কিছু কথা। যেমন একটা প্রিপারেশন কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ, মানে ইন্ডিভিজুয়ালাইজ কথাটা মানে হচ্ছে যে আমরা আমাদের কিন্তু সবার প্রিপারেশন একরকম হবে না। আমরা সবাই একরকম করে পড়তে পছন্দ করি তা না। সবার পড়াশোনার প্যাটার্ন, স্ট্র্যাটেজি কিন্তু একরকম হবে তা না। তো আপনি কিন্তু
আপনার মতো করে প্রিপারেশন নেবেন, এটাই স্বাভাবিক। এবং এখানে কোনো কিন্তু আইডিয়াল, একদমই গদবাঁধা প্রিপারেশন, আমি এভাবেই পড়বো এরকম, হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। হ্যাঁ? তো আপনার কিছু জিনিস জানতে হবে, জেনে আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি কিভাবে প্রিপারেশন নিব, কোনটা আমার জন্য সহজ হবে, কোনটা আমার জন্য ইফেক্টিভ হবে। হ্যাঁ, আমরা জাস্ট আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলি। আমরা কিন্তু এটা কোথাও অ্যাবসলিউটলি এভাবেই পড়তে হবে এরকম কিন্তু কিছু না। তাই আমি যে কথাগুলো বলতে যাচ্ছি, এটাও কিন্তু আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি যেভাবে পড়েছি, কিংবা আমি আমার সিনিয়রদের কাছ থেকে, আমার ফ্রেন্ডদের কাছ থেকে আমি যেভাবে গাইডলাইন গুলো পেয়েছি, ঠিক আছে, সেগুলোর আলোকে বলার চেষ্টা করি। কিন্তু এটাই যে আসলে রিকমেন্ডেড এরকম কিন্তু কিছু না। আপনারা আসলে যখন পড়াশোনা করবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে প্রিপারেশনটা আপনার নিজের মতো করেই নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, শুরুতেই আসি। আপনি পার্ট 1 পরীক্ষা দিবেন, আপনি কখন শুরু করবেন পড়াশোনাটা? তো আমি বলবো যে আসলে যত দ্রুত সম্ভব তত দ্রুত। হ্যাঁ, অ্যাজ আর্লি এজ পসিবল। আপনার হাতে কিন্তু সময় নেই। হ্যাঁ, আপনি যত দ্রুত পড়াশোনা করবেন তত দ্রুত আপনি পরীক্ষায় বসতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে হোয়েন টু টেক এক্সাম। আপনি কখন এক্সাম দিবেন, কতটা হচ্ছে যে আপনার আসলে প্রিপারেশনের জন্য আপনার কতটুকু সময় দিতে হবে। হ্যাঁ, অনেকেই হয়তো বলবে 6 মাস, 9 মাস, 10 মাস, হ্যাঁ, 1 বছর। এরকম কিন্তু আসলে সময়টা বলা যায় না। হ্যাঁ, কারণ সবার জন্য সময়টা একরকম না। কারো পড়তে সময় লাগবে কম, কারো একটু বেশি সময় লাগবে। এটা আসলে খুবই ভেরিয়েবল, ইন্ডিভিজুয়ালাইজ। তবে আপনাকে মাথায় রাখতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি আমি পড়া শেষ করে আমি পরীক্ষায় বসতে পারি। হ্যাঁ, এটা এটা কিন্তু এটাই মাথায় রাখতে হবে। তো ওভাবে কিন্তু টার্গেট করে হবে না যে আমি কিন্তু 4 মাসের মাথায় পরীক্ষা দিব, 6 মাসের মাথায় পরীক্ষা দিব, এরকম না। সবার জন্য এটা একরকম হবে না। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে আমি যত দ্রুত পরীক্ষা দিব। নেক্সট হচ্ছে যে আপনি কি একা পড়াশোনা করবেন, কি আপনার কোনো পার্টনারশিপ করে করলে আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ, তো এটা এটা খুবই ইম্পর্টেন্ট। পার্টনারশিপ করে করাটা খুবই জরুরি, কারণ আসলে এমআরসিবি পরীক্ষাটা পুরোটাই কনসেপচুয়াল পরীক্ষা, কনসেপশন বেসড পরীক্ষা। আপনি যে এই থিওরি গুলো পড়বেন, আপনার যে বিভিন্ন বই আছে, বিভিন্ন সোর্স আছে, ম্যাটেরিয়াল আছে, এই যে হাজারো হাজারো থিওরি আছে, থিওরি গুলো আপনি পড়া শেষ করার পরে এরপরে যদি আপনার কনসেপশন ক্লিয়ার না থাকে, আপনি কিন্তু পরীক্ষার হলে প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবেন, বুঝবেন। হ্যাঁ, তো এই কনসেপশন ক্লিয়ার করার জন্য আসলে পার্টনারশিপ করে পড়ার, একজন আরেকজনকে বলার, এটা কিন্তু বিকল্প কোনো হয়ে না। এটা এটা সব থেকে ইফেক্টিভ আমি মনে করি। এরপরে একটা কোশ্চেন আসতে পারে যে কোচিং সেন্টারের কোনো রোল আছে কিনা। তো এটার উত্তর আসলে খুবই ডিপ্লোম্যাটিক। যেমন আমি বলবো যে কোচিং ম্যান্ডেটরি না। হ্যাঁ, এমআরসিপি পার্ট 2 পরীক্ষার জন্য কোচিং করাটা ম্যান্ডেটরি না। কিন্তু আপনি যদি একা পড়তে কমফোর্টেবল ফিল না করেন, কিংবা একা পড়া হচ্ছে না, আপনার পড়াশোনার প্রিপারেশনটাকে ফ্যাসিলিটেট করতে হবে, আপনার পড়াশোনাটা একটু সহজ হয়ে যাবে, তো সেই জন্য কিন্তু আপনি কোচিং করতে পারেন। অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড, কিন্তু এটা ম্যান্ডেটরি না। আপনি যদি একা একা করতে পারেন, ইটস ওকে, ইটস ফাইন, ইটস মোর দেন এনাফ। কোচিং লাগবে না। যদি মনে করেন যে না, হচ্ছে না, আমার আরেকটু হেল্প লাগবে, সেক্ষেত্রে কোচিং কিন্তু আপনার জন্য ভালো অপশন। ঠিক আছে, এখানে এখানে খুব বেশি কিছু চিন্তার কিছু নাই। আপনার মনে হচ্ছে যে না, আমার একটা কোচিং করলে আমার ভালো হবে, গো ফর ইট। কোনো চিন্তা করার সুযোগ নাই এখানে। হ্যাঁ, স্টাডি ম্যাটেরিয়াল, কিছু অনলাইন স্টাডি ম্যাটেরিয়াল আছে, কিছু অফলাইন আছে, কিছু পিডিএফ আছে। তো এগুলো আমি পরবর্তীতে আসবো। স্টাডি প্ল্যান, আপনি কিভাবে পড়বেন, হ্যাঁ, আপনি রিভিশন করতে হবে, সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে, এগুলো আমি ধীরে ধীরে আসছি ইন ডিটেইলস। তো এখানে আমার হাইলাইট করার মতো ছিল যে আপনাকে অবশ্যই একজন পার্টনার লাগবে পড়াশোনার জন্য। আপনি যদি মনে করেন আপনার জন্য কোচিং হেল্পফুল হবে, আপনি কোচিং করবেন। হ্যাঁ, আপনার যে যেটাই বলুক না কেন, আপনার যদি দরকার হয় আপনি কোচিং করবেন। হ্যাঁ, কিন্তু এটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, পার্ট 1 পার্ট 2 এর জন্য ম্যান্ডেটরি না। ক্লিনিক্যাল পরীক্ষা যেটা বেসিস, এটার জন্য লাগবে। এটার জন্য কোচিং ইজ ভেরি মাচ হেল্পফুল। হ্যাঁ, গেল। তো নেক্সট যাই, স্টাডি ম্যাটেরিয়াল। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 3টা বক্স করেছি, 3টা পার্ট। হেডলাইন হচ্ছে 3টা, যে আমাদের কিছু টেক্সট বুক আছে, গাইডলাইন আছে, এরপরে হচ্ছে কিছু নোটস আছে ফর ইমার্সিভ পার্ট 1, এবং কিছু কোশ্চেন আছে। টেক্সট বইয়ের কথা বলি,
তো আমাদের হচ্ছে এক নাম্বার হচ্ছে যে আমরা আমরা যে বইটা পড়ি আমরা মেডিসিন, ডেভিডসন্স প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস অফ মেডিসিন। হ্যাঁ, এখন আরেকটা আছে হচ্ছে অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল মেডিসিন, এটাও এমআরসিপির জন্য একটা টেক্সট বুক। এবং হচ্ছে নাইস গাইডলাইন, এটা 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 খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের পারফরমেন্স প্রিপারেশনের জন্য। যে নাইস গাইডলাইন আমাদের অনেক বড় একটা মানে অংশ থাকবে যে এখান থেকে আমাদের প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, গেল। এরপরে আসবে নোটস। যেমন হচ্ছে আমরা নোট বইগুলো পড়ি, তার মধ্যে সব থেকে এক নম্বরে আমি রাখবো হয়তো বা নোটস এন্ড নোটস বাই ইউসুফ আব্দুল্লাহ হামাদ, যেটা দেখা যাবে যে হামাদ নামে পরিচিত। সবাই বলবেন যে হামাদ নামে চিনবে বই থেকে। হ্যাঁ, আরেকটা নোট বই হতে পারে খালেদ আল মাগরাবি নামে, সবাই হয়তো চিনবেন এই বইটাকে, মাগরাবি নামে পাওয়া যায়। হ্যাঁ, আর এরপর হচ্ছে কিছু কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক গুলো হচ্ছে যেমন পাস মেডিসিন আছে, পাস টেস্ট আছে, অন এক্সামিনেশন আছে, এছাড়াও আরো অনেক বই আছে। হ্যাঁ, তো আমি তিনটা ভাগ করে বলেছি এই জন্য যে কোনটার গুরুত্ব কতটুকু। হ্যাঁ, যেমন দেখেন টেক্সট বুকের ঘরে আমি লিখেছি যে নট ম্যান্ডেটরি, যেমন ডেভিডসন, স্পোর্ট, এগুলো কিন্তু পড়তেই হবে এমনটা না, যে লাগবেই এমনটা না। কিন্তু দেখেন নোটস ঘরে যেটা লেখা আছে রিকমেন্ডেড, হ্যাঁ, তার মানে এটা এটা এগুলো আসলে লাগবে, আমাদের পড়া লাগবে। হ্যাঁ, এগুলো আমাদের নিজেদের নলেজকে এনরিচ করার জন্য এই নোটস গুলো আমাদের পড়তে হবে। হ্যাঁ? তিন নম্বর হচ্ছে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংকটা আসলে আমাদের ইউনিভার্সিটি পার্ট ওয়ান প্রিপারেশনের সব থেকে বড় হাতিয়ার, এটা লাগবেই মাস্ট। এই কোশ্চেন ব্যাংক ছাড়া আমাদের কিন্তু প্রিপারেশন হবে না। হ্যাঁ? তার মানে আসলে যদি আমি গুরুত্ব সহকারে বলতে চাই, সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন ব্যাংক, এর সাথে নোটস ফর ইউনিভার্সিটি পার্ট ওয়ান, এর নিচে হচ্ছে যে টেক্সট বই। টেক্সট বইটা আসলে আমাদের এতটা লাগে না, তবে হচ্ছে যে আমি আস্তে আস্তে আসবো যে আসলে আমি কেন বলছি যে লাগে না। হ্যাঁ, আমি সবকিছুই সিকুয়েন্সিয়ালি আসবো। আচ্ছা, এখন এই কথাটা, এই কথাগুলো আমি লিখেছি আসলে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে। যেমন দেখেন আমি লিখেছি নিউমেরাস অনলাইন এন্ড অফলাইন স্টাডি ম্যাটেরিয়াল আছে। আমার আগের পেজে আমি যেই ম্যাটেরিয়ালস এর কথা বলেছি এগুলো ছাড়াও নিউমেরাস মানে অনেক, আসলে অনেক অনলাইন অফলাইন ম্যাটেরিয়ালস আছে শুধুমাত্র ইউনিভার্সিটি পার্ট ওয়ান প্রিপারেশনের জন্য। হ্যাঁ, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে আমরা কতটুকু পড়বো, কতটুকু জেনে যে পরীক্ষার হলে যাব, আমাদের হাতে কতটুকু সময় আছে। হ্যাঁ, সবকিছুর কথা চিন্তা করলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে উই শুড নট গো ফর এভরি ম্যাটেরিয়াল। মানে আমাদের সবকিছুই, সব সব বই পড়ে যেতে হবে এমনটা কিন্তু না। হ্যাঁ? সব বই আমরা পড়তে পারবো না, সব বই পড়ার সময় আমাদের নেই। তো আমরা হচ্ছে যে যেটাই পড়বো আমরা একটা গোছানো, একটা সুন্দর একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাবো, যেখানে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকবে সবকিছু নিয়ে। আমাদের এখানে বলেছি আমি, মেক ইউর প্রিপারেশন কনসাইজ উইথ ক্লিয়ার কনসেপ্ট। এরপরে আমাদের নিজেদেরকে, আমরা যখন পড়বো তখন নিজেদেরকে একটা শর্ট সেলফ নোট তৈরি করতে হবে। এটা আমাদের, এটা এটা আমি বলবো যে প্রিপারেশনের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা মেকিং শর্ট সেলফ নোটস সব থেকে ইম্পর্টেন্ট। কারণ এটা আসলে পরীক্ষার আগ দিয়ে যখন হয়তো পরীক্ষার আর 7 দিন বাকি বা 10 দিন বাকি, আমরা যখন রিভাইজ করতে যাবো তখন এই সেলফ নোট গুলো সব থেকে বেশি হেল্পফুল হয়। আমি পরে আসবো ওপর। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাকে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে। যেমন আমি একটু আগে দেখিয়েছিলাম যে এক্সাম ফরম্যাট, যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে কোশ্চেন আসে। কার্ডিওলজি থেকে 14টা, 14টা, ক্লিনিক্যাল সায়েন্স থেকে আসবে 25টা, হ্যাঁ, সাইকেট্রি থেকে 8টা 9টা, এরকম। তো আসলে এখানে যতগুলো টপিক আছে আমাকে কিন্তু সবগুলো শেষ করতে হবে। আমি কোনোটাই বাদ দিয়ে পরীক্ষা হলে যেতে পারবো না, সবগুলোরই গুরুত্ব সমান। হ্যাঁ, তো এটা কিন্তু পাশ করার জন্য খুবই খুবই জরুরি যে আমাকে কিন্তু পুরো সিলেবাসটা টাচ করতে হবে। হ্যাঁ, এরপরে রিভিশন এন্ড রিভিশন, আসলে রিভাইজ করার বিকল্প কিছু নাই। যে আমি অনেক ভালো করে পড়ে ফেলেছি কিন্তু ওটাই আমার কিন্তু শেষ তা নয়। আমার কিন্তু পরীক্ষার হলে ডেলিভারি দেওয়ার জন্য আমাকে কিন্তু অবশ্যই একটা রিভিশন দিতে হবে সুন্দর করে। রিভাইজ করতে না পারলে আমি কিন্তু রিকল করতে পারবো না। হ্যাঁ, যেহেতু সবই সিঙ্গেল বেস, দেখা যাবে আমি টপিকটা জানি, আমার টপিকটা মাথায় আছে, কিন্তু এক্স্যাক্টলি কেমন ছিল এটা মনে নেই। হ্যাঁ, আমার একটা ডিজিজ সম্পর্কে একটা কোশ্চেন এসেছে, আমি ডিজিজ সম্পর্কে জানি,
কিন্তু এক্স্যাক্টলি নেক্সট স্টেপ কি হবে, নেক্সট ইনভেস্টিগেশন কি হবে, ডিসিশন কি হবে, এটা আমার ওভাবে কনসাইজলি মাথায় নেই। তো সেই জন্য আসলে কিন্তু রিভিশনের বিকল্প নেই, আপনাকে রিভাইজ করতেই হবে। এভাবেই আপনাকে আপনার শিডিউলটা সাজাতে হবে। হ্যাঁ, যে আপনি একবার সিলেবাস শেষ করবেন, এরপরে আপনাকে অ্যাটলিস্ট 1 থেকে 2 বার রিভাইজ করে পরীক্ষা হলে যেতে হবে। এটার কিন্তু এটা এটা অবশ্যই করতে হবে, না হলে কিন্তু হবে না। হ্যাঁ, গেল। এরপরে হচ্ছে আপনার যে পার্টনার থাকবে, আপনি তার সাথে প্র্যাকটিস করবেন, আপনি তার সাথে নিয়মিত ডিসকাস করবেন। আপনি আপনার যে টপিক গুলো পড়াশোনা করছেন, যে টপিক গুলো কঠিন মনে থাকে না, একমাত্র ডিসকাস করার ফলেই কিন্তু আপনার কিন্তু সেই কনসেপ্ট গুলো কিন্তু আপনার মাথায় গেঁথে যাবে। সেই জন্য এটা কিন্তু করতে হবে, পার্টনারের সাথে ডিসকাস করতে হবে। এরপর আপনার যখন প্রিপারেশন শেষ হয়ে যাবে, আপনি একবার সিলেবাস কমপ্লিট করেছেন কিংবা একবার রিভিশন করা শেষ, তখন আপনার সেলফ অ্যাসেসমেন্ট, আপনি নিজেকে অ্যাসেস করতে চাচ্ছেন, ঠিক তখনই আপনি দেখবেন যে এমআরসিপি ওয়েবসাইটে একটা স্যাম্পল কোশ্চেন দেয়া আছে, সেখানে 157 আছে। এই কোশ্চেনটা আপনি সময় নিয়ে সলভ করবেন। যেমন আমাদের ইউনিভার্সিটির মতো যে আমরা 3-3-6 ঘন্টা 200টা কোশ্চেন সলভ করতে হবে, ঠিক আপনি পরীক্ষার মতো করে এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবেন। করে আপনি হচ্ছে ওখানে এটা সলভ দেয়া আছে পরীক্ষার হলে, ডিসকাশন দেয়া আছে। ডিসকাশনটা দেখে আপনি আপনাকে অ্যাসেস করবেন যে আপনি কত পার্সেন্ট এখানে স্কোরিং করতে পারলেন পরীক্ষাটাতে। হ্যাঁ, এবং এটার সব থেকে বড় গুরুত্ব হচ্ছে যে এই স্যাম্পল কোশ্চেন গুলো থেকে অ্যাটলিস্ট হয়তো 3-4টা কিংবা 5টা পর্যন্ত কোশ্চেন কিন্তু হুবহু চলে আসে পরীক্ষায়। হ্যাঁ, এবং এই জন্যই কিন্তু এটা এটা খুবই ইম্পর্টেন্ট। আর কিছু করেন না করেন, এটা করতেই হবে, এই স্যাম্পল কোশ্চেন গুলো সলভ করতে হবে। এবং এটা আমি যেটা বললাম যে পরীক্ষার মতো করে করতে পারলে এটা আপনার জন্য একটা আপনি আপনি নিজেকে অ্যাসেস করতে পারলেন। আপনি এই যে স্কোরটা আসবে, স্কোরিং অনুযায়ী আপনি নিজেকে অ্যাসেস করতে পারবেন যে না, আমি মোটামুটি প্রস্তুত। হ্যাঁ, তো এটা কিন্তু পরীক্ষা পরীক্ষা করতে হয়। মানে একদমই পরীক্ষার 1-2 দিন থাকতে করা কিন্তু নট রিকমেন্ডেড। আপনি অ্যাটলিস্ট পরীক্ষার 7 দিন কিংবা 1 থেকে 2 সপ্তাহ আগে করতে হবে। আপনার সিলেবাসটা যখন কমপ্লিট হয়ে গেছে, পড়াশোনা শেষ, আপনি মোটামুটি প্রিপেয়ার, তখন করতে হবে। হ্যাঁ, খুব আর্লি করাও আমি করি না, আমি সাপোর্ট করি না। আপনার যখন প্রিপারেশন হয়ে গেছে তখন করবেন না। হ্যাঁ, নেক্সট যাচ্ছি। ওকে, এখন আসলে স্টাডি প্ল্যান। স্টাডি প্ল্যানটা কিন্তু আসলে ইন্ডিভিজুয়ালাইজ। এখন আপনি আপনার নিজের মতো করে করতে পারেন। আপনি আপনার যেটা যেটা যেভাবে পড়লে আপনার ভালো বোধ করছে বা কোনো কোচিং এর সাথে পড়লে আপনার সুবিধা হচ্ছে, আপনি কিন্তু সেভাবে পড়তে পারেন। হ্যাঁ, তো আমি এখানে কিছু স্টাডি প্ল্যান ডিসকাস করবো, যেটা দেখা যাবে যে আহ, কিছু সুবিধা অসুবিধার কথা বলবো আমি। হ্যাঁ, তো আমি কিছু বলেছি, কিছু টেক্সট বই আছে, কিছু নোটস আছে, কিছু কোশ্চেন ব্যাংক আছে। তো একটা স্টাডি প্ল্যান হতে পারে আপনি টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ। কারণ আপনি কার্ডিওলজি পড়ছেন, কার্ডিওলজিটা হচ্ছে আপনি শুরু করতে পারেন টেক্সট বই দিয়ে। কারণ ধরেন আপনি ডেভিডসন পড়ছেন, আসলে ডেভিডসনটা আমাদের জন্য খুব একটা, এমআরসিপির জন্য খুব একটা রিকমেন্ডেড না, কারণ এটা আসলে অনেক বড় একটা বই। হ্যাঁ, শুধু পার্ট 1 এর জন্য আমি হচ্ছে যে অনেক বেশি সময় দিয়ে ফেললাম, তা কিন্তু হবে না। হ্যাঁ, তো ডেভিডসনের কথা আমি বলছি এই জন্য যে আসলে আমাদের দেশে আমরা যে মেডিসিনের স্টুডেন্ট যারা আছি, আমাদের কিন্তু ডেভিডসনটা পড়তেই হয়, যেটা এফসিপিএস এ হোক কিংবা রেসিডেন্সিতে হোক। এই জন্য কিন্তু এই জন্য আসলে আমাদের এমআরসিপি প্রিপারেশনের পাশেও যদি আমরা ডেভিডসনটা রাখি, আমাদের জন্য কিন্তু সুবিধা। একজন মেডিসিনের স্টুডেন্ট হিসেবে কিন্তু এটা আমাদের লস হবে না, ডেভিডসন পড়াটা। হ্যাঁ, সেই জন্য কিন্তু আমরা ডেভিডসনটাকে আমরা পাশে রাখবো অবশ্যই। হ্যাঁ, তবে সবকিছু পড়া লাগবে এমনটা না, লাইন বাই লাইন পড়তে হবে এমনটা না। হ্যাঁ, তো আমরা একটা স্পেসিফিক চ্যাপ্টার যেটা শুরু করছি, ধরেন কার্ডিওলজি দিয়ে আমরা পড়া শুরু করছি, কার্ডিওলজি শুরু করতে হবে টেক্সট বই দিয়ে। টেক্সট বই আমরা শেষ করার পরে আমরা নোট দেখতে পারি। যেমন যদি আমরা হামাদ পড়ি, আমাদের কার্ডিওলজি অংশটা আমরা দেখতে পারি। হ্যাঁ, এটা পুরো চ্যাপ্টার হতে পারে অথবা কোন একটা স্পেসিফিক টপিক হতে পারে। যেমন আমরা একটা টপিক পড়ছি হয়তো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এটা হয়তো ডেভিডসন থেকে দেখে নিলাম, এরপর এটা নোটস থেকে দেখে নিলাম যে আমার কি লেখা আছে, এটা একটু পড়ে নিলাম। হ্যাঁ, এরপর আমি কিন্তু কোশ্চেন ব্যাংকে যেতে পারি। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেন ব্যাংক হচ্ছে যে আমাদের বেশ কয়েকটা আছে, কিন্তু আমি নাম্বার 1-এ রেখেছি হচ্ছে পাস মেডিসিন। পাস মেডিসিনটাই হচ্ছে যে আমাদের কোশ্চেন ব্যাংক শুরু করতে হবে, এটা দিয়ে শুরু করবো আমরা। হ্যাঁ, আরো কিছু কথা আছে কোশ্চেন ব্যাংক সম্পর্কে, এগুলো আমি পরবর্তীতে আসবো। ধর একটা কোশ্চেন ব্যাংক দেখলাম, সেই কোশ্চেন ব্যাংকে ওই
চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন গুলো এসেছে সেগুলো সলভ করে ফেললাম। এরপরে হচ্ছে যে সেকেন্ড কোশ্চেন ব্যাংক। আসলে কোশ্চেন ব্যাংক একটা অনেক সময় এনাফ হয় না, পরবর্তী আরো একটা কোশ্চেন ব্যাংক লাগে। তো সেটা হতে পারে পাস টেস্ট, হয়তো আমি সলভ করে ফেললাম। ইন দ্য মিন টাইম আমি কিন্তু পড়াশোনা করছি যখন, তখন কিন্তু আমি আমার নিজের সেলফ নোট গুলো তৈরি করে ফেলছি। হ্যাঁ, এটা কিন্তু আমি বলেছি যে খুবই গুরুত্বপূর্ণ আমার প্রিপারেশনের জন্য। হ্যাঁ, এরপরে আমি রিভাইজ করি। এটা একটা প্ল্যান হতে পারে যে আমি আগে টেক্সট বই পড়লাম, নোট দেখলাম যে রিলেভেন্ট টপিক সেখানে কি আছে, সেই অনুযায়ী আমি কোশ্চেন ব্যাংক গুলো সলভ করে ফেললাম, আমার সেলফ নোট গুলো রেডি থাকলো, এবং আমি সেটাই রিভাইজ করলাম পরীক্ষার আগে। হ্যাঁ, আচ্ছা, এভাবে করলে যেটা হবে, আপনার অনেক বড় একটা সময় লাগবে আপনার প্রিপারেশনের জন্য। হ্যাঁ, তো আসলে আমরা কিন্তু প্রিপারেশনের জন্য অনেক বেশি সময় দিয়ে ফেলবো না, কারণ আমাদের কিন্তু সেকেন্ড পার্ট এবং বেসিস পরীক্ষাও আছে। হ্যাঁ, তো আমরা পার্ট ওয়ানের জন্য কিন্তু আমরা অনেক বেশি সময় নিব না। হ্যাঁ, ঠিক আছে। তো আসলে এই প্ল্যানটা রিকমেন্ডেড না। তো আপনি যদি মনে করেন যে না আমি আরেকটু অল্প সময় প্রিপারেশন নিব, সেটার জন্য আসবে হচ্ছে স্টাডি প্ল্যান 2। তো এটাকে আমি মনে করি যে এটা হচ্ছে হ্যাঁ, তো এখানে এখানে কিন্তু পড়াশোনাটা শুরু করতে হবে যে কোনো একটা নোট দিয়ে। এখানে কিন্তু আমি টেক্সট বইটাকে কিন্তু পাশে রাখছি, টেক্সট বইটা একদমই বাদ দিয়ে দিচ্ছি তা না, পাশে রাখছি, কিন্তু আমি পড়া শুরু করবো নোট বই দিয়ে। হ্যাঁ, নোট বইটা হতে পারে হামাদ, নোট বইটা হতে পারে মাগরাবি। হ্যাঁ, তো মাগরাবি নিয়ে কিছু ফ্যালাসি আছে। মাগরাবিটা হচ্ছে যে বেশ কিছুদিন আগের আগের বলতে গিয়ে যে মাগরাবিটাকে যে রাইটার বইটা, তিনি বইটাকে কিন্তু ফার্স্ট এডিশনের পরে আপডেট করেন নাই, হয়তো রিসেন্টলি খুব সম্ভবত একটা আপডেটেড ভার্সন আসছে হয়তো বা। এটা এটা একটু দেখতে হবে আমাকে। আর হামাদ স্যারের বই যেটা, তো এটা কিন্তু সেকেন্ড এডিশন আছে। এবং এই বইটার অসুবিধা হচ্ছে যে আমাদের বইটা অনেক বড় এবং অনেক ডিটেইল, অনেক কিছু আছে। এবং এটা পড়তে গেলে মনে হবে যে না আমি হয়তো বা কোনো একটা টেক্সট বই পড়ছি, এটা অনেক বেশি ডিটেইলস আছে বইটাতে। হ্যাঁ, তো আমাদের অসুবিধা কিন্তু সুবিধা হচ্ছে যে আমার পড়লে আপনার অনেক কিছু পড়া হয়ে যাবে, আপনি অনেক জানবেন, আপনার হচ্ছে যে অনেক ক্লিয়ার কনসেপ্ট হবে। এবং শুধু পার্ট ওয়ান না, আপনার আমাদের যে নলেজ আপনার পার্ট টু এর জন্য কাজে লাগবে। আসলে আপনি যদি শুরুতে একটা বড় প্রিপারেশন নেন, আপনার পার্ট টু এর জন্য কিন্তু অনেক অনেক সুবিধা হবে। হ্যাঁ, পার্ট পার্ট ওয়ানে যাদের একটা ভালো প্রিপারেশন থাকে তাদের জন্য পার্ট টু কিন্তু কোয়াইট ইজি, অনেক সহজ হবে। হ্যাঁ, তো সেই জন্য আমাদের যে নোটস এন্ড নোটস বইটা এটা সব থেকে ইফেক্টিভ। এবং আপনি যদি মনে করেন যে না আপনি মাগরাবি পড়বেন, তাও হবে। হ্যাঁ, তবে যে কোনো একটা আমি লিখেছি কিন্তু এনি ওয়ান। হ্যাঁ, আপনার যে দুটো নোট বই পড়তে হবে তা না, আপনি কিন্তু যে কোনো একটা পড়লেই হবে। যে কোনো একটা নোট বই পড়ে নিলেন, সেই নোট বই পড়ার পরে, শেষ করার পর, রেলেভেন্ট টপিক শেষ করার পরে আপনি সেখানে কোশ্চেন ব্যাংকটা দেখে নেন, কোশ্চেন ব্যাংকে কি কি কোশ্চেন আসছে সেই অনুযায়ী আপনি সলভ করে আপনার নিজের নোটগুলো তৈরি করতে থাকেন। হ্যাঁ, প্রথম কোশ্চেন ব্যাংক পাস মেডিসিন, এটা শেষ করার পরে আপনি হচ্ছে সেকেন্ড কোশ্চেন ব্যাংক পাস টেস্টে চলে যান, কিংবা অন এক্সামিনেশন একটা কোশ্চেন ব্যাংক আছে সেটাও দেখতে পারেন আপনি। ইউজুয়ালি দুইটা কোশ্চেন ব্যাংক সলভ করলেই এনাফ, মোর দেন এনাফ। তিন নাম্বার কোশ্চেন ব্যাংক ইউজুয়ালি লাগে। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার সেলফ নোট গুলো করা থাকলো, আপনি রিভাইজ করছেন। হ্যাঁ, পরীক্ষার আগে। এবং এটা কিন্তু সব থেকে ভালো স্টাডি প্ল্যান। এটা এটা আমি আমি হচ্ছে যে যত ভিডিও দেখেছি বা সিনিয়রদের কাছ থেকে যেই গাইডলাইনটা পেয়েছি, কিংবা আরো যে ইন্টারন্যাশনালি যে স্টুডেন্টরা যেই স্ট্র্যাটেজি ফলো করে, ইউজুয়ালি এটা হচ্ছে সেই স্ট্র্যাটেজি যে আপনি আগে একটা নোট করছেন, এরপরে সেই অনুযায়ী রিলেভেন্ট কোশ্চেন ব্যাংক গুলো সলভ করছেন, এরপরে আপনার নোটস গুলো থাকবে। হ্যাঁ, আচ্ছা, অথবা হতে পারে আহ সেকেন্ড যেটা দেখিয়েছি আমি, যে আপনি এখানে শুধু চেঞ্জ হচ্ছে আপনার কোশ্চেন ব্যাংক। যেমন আপনি পাস মেডিসিন আগেও পড়তে পারেন, পাস টেস্ট আগে পড়তে পারেন, পাস মেডিসিন পরে পড়তে পারেন। হ্যাঁ? কিন্তু আসলে পাস মেডিসিনটা আগে পড়া ভালো, পাস টেস্টটাকে সেকেন্ড লাইনে রাখা ভালো। হ্যাঁ? পরে আসছি কেন এটা বললাম আমি। হ্যাঁ? আচ্ছা, এরপর আমি লিখেছি যে টেক্সট বুকস হেল্প টেকেন হোয়েন নিডেড টু মেক কনসেপ্ট ক্লিয়ার। ধরেন আপনি একটা ডিজিজ পড়ছেন যেটা ধরেন ফ্যামিলিয়াল মেডিটেরেনিয়ান ফিভার টপিক আসছে আপনার, তো সেটা আপনার নোট বই থেকে আপনার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, কিংবা ওখানে হয়তো বা যেই থিওরিটা লেখা আছে সেই থিওরিটা আপনার জন্য যথেষ্ট না,
সেক্ষেত্রে আপনি কিন্তু টেক্সট বই হেল্প নিচ্ছেন। আপনি টেক্সট বই একদমই বাদ দিচ্ছেন তা না, আপনার ডেভিডসনটা কিন্তু পাশে পাশে আছে, আপনার অক্সফোর্ডটা কিন্তু পাশে আছে। হ্যাঁ, আপনি যেখানে আটকায় যাচ্ছেন কিংবা যেখানে আপনার মনে হচ্ছে যে না কঠিন, এই বিষয়টাকে আরো সহজ করে আরো একটু ইন ডিটেলস জানলে আমার জন্য ভালো হবে, তখন কিন্তু আপনি টেক্সট বইয়ের হেল্প নিচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে। আমরা টেক্সট বইকে একদমই বাইপাস করতে পারি না, পাশে থাকবে বইটা গেল। আচ্ছা, আসলে এভাবে প্রিপারেশন নিতেও কিছুটা সময় লেগে যাবে, কারণ আমাদের আমাদের নোট বইটা অনেক বড়। হ্যাঁ, এরপরে কোশ্চেন ব্যাংক যদি দুইটা সলভ করতে চান, তো এই তিনটা তিনটা বড় বড় বই, হ্যাঁ, এটা সলভ করতে গেলে আমাদের বেশ সময় লেগে যাবে, 6 মাস থেকে 9 মাস লেগে যায়। হ্যাঁ, তো এটা আপনার কিন্তু সময় লেগে যাবে অনেকটা সময়। সেই জন্য আমি আরেকটা স্টাডি প্ল্যানের কথা বলে, স্টাডি প্ল্যান 3 যেভাবে আমি পড়েছিলাম আর কি, তো আমার কাছে এটা মনে হচ্ছে মোস্ট মোস্ট স্মার্ট প্ল্যান। মানে এটা আমার কাছে মনে হয়েছে, আমি যখন প্রিপারেশন নিয়েছি, তো আমার কাছে এটাই সব থেকে ইফেক্টিভ মনে হয়েছে। আমি আসলে শুরু করতাম রেট্রোগ্রেড প্রিপারেশন, মানে আমি পিছন দিক থেকে শুরু করতাম। হ্যাঁ, আমি শুরুতে শুরু করেছি কোনো একটা কোশ্চেন ব্যাংক দিয়ে। কোশ্চেন ব্যাংক যেটা হতে পারে পাস মেডিসিন অথবা পাস টেস্ট। তো আমি শুরু করেছিলাম পাস মেডিসিন দিয়ে, এবং পাস মেডিসিন যখন পড়েছি তখন আমি তখন থেকে আমার self করা শুরু করেছিলাম। আমি হয়তো যে কোশ্চেনটা পারিনি সেটা থেকে সার্কেল করেছিলাম, সেটা আমি নোট করে স্পেশালি নোট করে লিখে রেখেছিলাম। ইন ইন শর্ট, একদমই শর্ট, মানে যেটুকু। আচ্ছা, সেলফ নোট করবেন কিভাবে এ বিষয়ে একটু আমি হেল্প করি, বলে দিই। নোট করতে হবে যে বিষয়গুলো মনে থাকে না, যে লাইনটা মনে থাকে না, যে টপিকটা মনে থাকে, কিংবা আপনার কাছে মনে হচ্ছে যে না, আমি এখন পড়লাম, হয়তো 2 দিন পরে এটা এটা ভুলে যাব। হ্যাঁ, ধরেন আমি একটা সহজ ভাবে বলে দিই, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা ডিজিজ। হ্যাঁ, এখানে আর এ পজিটিভ থাকবে, এটা আমরা সবাই জানি। এটা কিন্তু সেলফ নোটে লেখার কিছু নাই। ওটাই বলছি যে হচ্ছে যে যে বিষয়গুলো আমরা জানি, যেগুলো মনে থাকে, এগুলা কিন্তু আপনার সেলফ নোটে থাকবে না। সেলফ নোট করবেন যে বিষয়টা মনে থাকে না। হ্যাঁ, যেমন হচ্ছে যে পার্সেন্টেজ গুলো। হ্যাঁ, এরপর হচ্ছে যে কিছু জেনেটিক, যেমন হচ্ছে যে আমাদের যে জেনেটিক বিষয়গুলো আছে, যে এই ছেলে B27, এই ছেলে DR4, এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো মনে থাকে না, সেগুলো সেলফ নোটে রাখতে হবে। হ্যাঁ, সেজন্য মানে বলা হচ্ছে যে আপনার সেলফ নোটটাকে অনেক বড় বানিয়ে ফেললে কিন্তু তাহলে কিন্তু লাভ হবে না। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে আপনি যে নোটগুলো করেছেন আপনার ওই মাগরাবির বইয়ের মতো একটা নোট হয়ে গেছে, আমাদের মতো একটা নোট হয়ে গেছে, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু তা না। সেলফ নোট করতে হবে কনসাইজ, এবং যেগুলো মনে থাকে না, যেগুলো ভুলে যাব আমার কাছে মনে হচ্ছে, সেগুলো যেটা আমি খুব সহজে রিভাইজ করে ফেলতে পারবো, এবং খুব কম সময় লাগবে আমাকে রিভাইজ করতে, এরকম আমাকে সেলফ নোট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে? তো এই স্টাডি প্ল্যানে আমরা শুরু করতে পারি যে কোনো একটা কোশ্চেন ব্যাংক দিয়ে। কোশ্চেন ব্যাংকটা শেষ করার পরে আমার রিলেভেন্ট নোট থাকবে। হ্যাঁ, এরপরে আমি চলে যেতে পারি সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন ব্যাংক হতে পারে সেটা পাস টেস্ট। হ্যাঁ, এরপরে পাস টেস্ট দেখছি যে না আমি নতুন কিছু পাচ্ছি, বা যে যে কোশ্চেনটা আমি পারছি না, হ্যাঁ, তো সেই সেই টপিক গুলো আমি আমার নোটে অ্যাড করে নিতে পারি। হ্যাঁ, তো আমার নোটটা কিন্তু এনরিচ হয়ে গেল, আমার দুইটা কোশ্চেন ব্যাংক মিলিয়ে আমার নোট হয়ে গেল, একটা খুব সুন্দর একটা নোট হয়ে গেল আপনার। হ্যাঁ, এরপরে আপনি যেটা করতে পারেন, আপনি হামাদ খুলবেন, আপনার হামাদ অথবা মাগরাবিটা খুলবেন। হ্যাঁ, খুলে আপনি রেলেভেন্ট টপিক গুলো দেখে নিলেন যে আপনার এক্সট্রা কোনো ইনফরমেশন আছে কিনা। হ্যাঁ, আপনি হামাদ যখন খুলবেন দেখবেন যে আপনার বেশিরভাগ কিছুই পড়া হয়ে গেছে, হয়তো অল্প কিছু আপনি নতুন ইনফরমেশন পাচ্ছেন, কিংবা আমাদের কিছু হাইলাইটেড লাইন আছে, রেড লাইন্স, ব্লু লাইন্স। হ্যাঁ, হাইলাইটেড লাইন্স গুলো এগুলো আপনি দেখলেন। হ্যাঁ, এগুলো দেখলে আপনার কাছে যেটা মনে হচ্ছে যে না আমার কাছে একটা নতুন ইনফরমেশন, আমার আমার এটা মনে থাকবে না, সেটা আপনি আপনার নোটে অ্যাড করে ফেললেন। হ্যাঁ, দেখবেন আপনার নোটটা এনরিচ হয়ে গেল, আপনার কোশ্চেন ব্যাংক প্লাস নোট সবকিছু মিলিয়ে আপনার একটা সেলফ নোট হয়ে গেল। হ্যাঁ, এরপরে টেক্সট বই, এটা হচ্ছে প্লাস মাইনাস, ঘুরে ফিরে একই কথা যে আমরা মেডিসিন স্টুডেন্ট, মেডিসিন পড়াই লাগবে, পড়লে কোনো লস নাই। ডেভিডসনটা রাখতে হবে যদি আপনার কনসেপ্ট ফার্দার ক্লিয়ার করতে হয়, সেই জন্য আপনার টেক্সট। এই স্ট্র্যাটেজিটা হচ্ছে আমি ফলো করেছিলাম, যেটা এটা রেট্রোগ্রেড একটা প্ল্যান আর কি। যে প্রথমে আমি কোশ্চেন ব্যাংক করেছি, কোশ্চেন ব্যাংক করার পরে আমি আমার নোটগুলো তৈরি করেছি, এবং আমার কাছে যে বিষয়গুলো একটু সমস্যা মনে হয়েছে সেগুলোকে আমি হাইলাইট করেছি। এরপর হচ্ছে যে আমি নোট বই খুলেছি, নোট বই খুলতে গেলে দেখলাম যে না আমি কিছু কিছু নতুন ইনফরমেশন পাচ্ছি,
সেই ইনফরমেশন গুলো আমি আমার সেলফ নোটে অ্যাড করলাম। হ্যাঁ, তো আমার নোটটা খুব গোছানো হয়ে গেল। তো এভাবে করলে যে সুবিধাটা হবে, আমার প্রিপারেশনের সময়টা কমে যাবে। যেমন হচ্ছে যে আমি প্রথম প্ল্যান গুলো যেগুলো দেখালাম, হ্যাঁ, তো হচ্ছে তার থেকে আসলে এই প্ল্যান ফলো করলে সময় কম লাগবে। এটা এটা আমি নিজে পড়তে গিয়ে বুঝেছি আর কি। হ্যাঁ, এরপরে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ট্রাই টু রিভাইজ দ্য কোশ্চেন ব্যাংকস অ্যাট লিস্ট টুয়াইস। কারণ এখানে প্রিপারেশনটা নিচ্ছি আসলে কোশ্চেন ব্যাংক ওরিয়েন্টেড। হ্যাঁ, তো কোশ্চেন ব্যাংকটাকে আমার কিন্তু অ্যাটলিস্ট দুইবার রিভাইজ করতে হবে, অ্যাটলিস্ট দুইবার। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এক্সামের আগের যে দিনগুলো, সেই দিনগুলোতে কিন্তু আমি নতুন কোনো টপিক পড়বো না। হ্যাঁ, নতুন কোনো কোশ্চেন ব্যাংক, নতুন কোনো নোট বই পড়বো না। এই সময়গুলোতে আমি শুধু আমার যে আমি নোটগুলো করেছি, আমার নিজের যে সেট নোট, সেগুলো কোশ্চেন ব্যাংক, সেগুলো নোটস, টেক্সট বই থেকে যে আমার একটা গোছানো নোট নোট করা, সেগুলো কিন্তু আমি রিভাইজ করবো, বারবার করবো। হ্যাঁ, এটা এটা আপনি পরীক্ষার আগে আপনি আপনার সেলফ নোট গুলো যে কত গুরুত্বপূর্ণ আপনি কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইফেক্টিভ আপনার পরীক্ষার জন্য। আপনার প্রিপারেশন খুবই সহজ হবে, খুব কনফিডেন্ট হবেন আপনি। আচ্ছা, আমি আসলে শেষের দিকে চলে এসেছি। আমি কোশ্চেন ব্যাংক সম্পর্কে বলবো, মেডিসিন পাস টেস্ট, এই দুটো সম্পর্কে আমার ধারণা আছে। আমি অন এক্সামিনেশন এটা আমি খুব একটা পড়িনি। তো কোশ্চেন ব্যাংক সম্পর্কে যেটা বলবো, ফার্স্ট মেডিসিনটা আপনাকে রাখতে হবে ফার্স্ট লাইন। আপনি প্রিপারেশন শুরু করবেন ফার্স্ট মেডিসিন দিয়ে। ফার্স্ট মেডিসিন পড়া শেষ করার পরে আপনি ফার্স্ট টেস্ট করবেন। হ্যাঁ? এখন অনেকে আছেন যে ফার্স্ট টেস্ট আগে পড়তে পারেন, হ্যাঁ, ফার্স্ট মেডিসিন পরে রাখতে পারেন। সুবিধা অসুবিধা কিছু আছে, তো বলে দিই আমি। ফার্স্ট মেডিসিনের কোশ্চেন গুলো কম্পারেটিভলি ইজি, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে ফার্স্ট মেডিসিনের হচ্ছে যে যে এক্সপ্লেনেশন গুলো দেওয়া আছে, প্রতিটা কোশ্চেনের সাথে কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া আছে। এক্সপ্লেনেশন গুলো ইজি এবং ইন ডিটেইলস। অ্যান্ড ইন কম্পারিজন টু ফার্স্ট টেস্টে যেটা কোশ্চেন গুলো কিন্তু কিছুটা কঠিন। এই জন্য আমি বলছি যে শুরুতে সহজটা শেষ করে পরবর্তী ধাপে ফার্স্ট টেস্টে যাওয়া উচিত। হ্যাঁ? কিছুটা কঠিন এবং ফার্স্ট টেস্টের এক্সপ্লেনেশন গুলো কিন্তু অত ইন ডিটেইলস না। হ্যাঁ, মানে এক্সপ্লেনেশন গুলো কিন্তু যথেষ্ট কনসাইজ হয় না। সেই জন্য আমাকে আমাকে কিন্তু তখন আবার দেখা যাবে ঘুরে ফিরে নোট বই খুলতে হবে, ঘুরে ফিরে টেক্সট বই খুলতে হবে আমার কনসেপশন ক্লিয়ার করার জন্য। হ্যাঁ? সেই জন্য আসলে ফার্স্ট মেডিসিনটাকে ফার্স্ট টাইম রাখতে হবে। হ্যাঁ? এবং আমি যে শুরুতে বললাম যে নাইস গাইডলাইন, আসলে আমাদের কোশ্চেন গুলো কিন্তু গাইডলাইন থেকে আসে বেশিরভাগ। হ্যাঁ, তো পাস মেডিসিন, পাস টেস্ট, এগুলো কিন্তু আসলে নাইস গাইডলাইনের আলোকেই তৈরি করা। কোশ্চেন গুলোর যে অ্যান্সার গুলো, এক্সপ্লেনেশন গুলো, এগুলো কিন্তু নাইস গাইডলাইনের আলোকে করা। ইভেন যে আমাদের নোটস মাগরাবি সাকা যে নোটস গুলো করেছেন, এগুলো কিন্তু বেশিরভাগই নাইস নাইস গাইডলাইনের আলোকে করা। এছাড়া আমাদের যে অক্সফোর্ডের যে টেক্সট বইটা আছে, ক্লিনিক্যাল হ্যান্ডবুক অফ মেডিসিন, হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল মেডিসিন, এটার শেষের দিকে কিন্তু নাইস গাইডলাইন গুলো অ্যাড করা আছে। এছাড়া আপনার অনলাইনে যদি নাইস গাইডলাইন সার্চ করেন, তাহলে কিন্তু গাইডলাইন গুলো পেয়ে যাবেন। অনেকে, আমি দেখেছি যে অনেকে এই গাইডলাইন গুলো প্রিন্ট আউট করে হচ্ছে ফাইল করে এটা করতে থাকে। হ্যাঁ, তাহলে গোছানো থাকে, গাইডলাইন গুলো গোছানো থাকে, পড়তে সহজ হয়। আপনারা এটাও করতে পারেন চাইলে। ঠিক আছে। আচ্ছা, আর কোশ্চেন ব্যাংক সম্পর্কে আরেকটা কথা বলতে চাই যে আপনার ফার্স্ট টেস্ট, কোশ্চেন গুলো একটু কঠিন হলেও মোর অ্যালাইক টু রিয়েল লাইফ এক্সামিনেশন। মানে আসলে রিয়েল লাইফ পরীক্ষা যেটা, হ্যাঁ, পরীক্ষার সাথে কিন্তু ফার্স্ট টেস্টের কোশ্চেন গুলো বেশি মিলে যায়, হ্যাঁ, ফার্স্ট মেডিসিনের থেকে। তো সেই জন্য ফার্স্ট টেস্ট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ? আসলে কোশ্চেন ব্যাংক দুটো পড়া উচিত। যদি কেউ যদি মনে করেন যে না, আমি একটা কোশ্চেন ব্যাংক করবো, তাহলে ফার্স্ট মেডিসিন ফার্স্ট লাইন। কেউ যদি মনে করেন যে না, আমি দুটো করবো, তাহলে হচ্ছে ফার্স্ট মেডিসিন উইথ ফার্স্ট টেস্ট। তবে যে কোনো একটা কোশ্চেন ব্যাংক যথেষ্ট নয়, রিকমেন্ডেড। অ্যাটলিস্ট দুটা কোশ্চেন ব্যাংক করা উচিত। ঠিক আছে। আচ্ছা, আমি মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আমার কিছু পেপার মেসেজ আছে। সেটা হচ্ছে যে আসলে আমরা বহু আমাদের আমাদের দেশে যে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাগুলো আছে, অ্যাডমিশন টেস্ট, রেসিডেন্সি, যেটা সিপিএস পার্ট 1, হ্যাঁ, তো এখানে দেখা যায় যে আমাদের টেক্সট বই থেকে হুবহু লাইন উঠিয়ে দেওয়া হয়। ট্রু ফলস হিসেবে আসে অনেক সময়, হ্যাঁ, যে লাইনটা সত্য নাকি মিথ্যা।
সেক্ষেত্রে আমাদের কিন্তু এই পরীক্ষাগুলোর জন্য, রেসিডেন্সি এফসিপিএস এর জন্য কিন্তু আমাদের লাইন বাই লাইন পড়াটা খুব মানে গুরুত্বপূর্ণ। লাইন বাই লাইন পড়তে হয়। কনসেপশন তো লাগবেই, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এক্ষেত্রে কিন্তু মেমোরি বেসড পড়াশোনার কিন্তু অনেক বেশি গুরুত্ব রয়েছে। তো এমআরসিপি পার্ট ওয়ান পরীক্ষাটা কিন্তু খুবই ডিফারেন্ট, এমআরসিপি পার্ট ওয়ান পার্ট টু এটাই কিন্তু খুবই ডিফারেন্ট। এক্ষেত্রে আসলে ক্লিয়ার কনসেপশন ইজ দ্য কি। মানে আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, আপনার কিন্তু ওইখানে কোশ্চেন বুঝে অ্যান্সার করাটা কিন্তু কঠিন আপনার জন্য, হ্যাঁ। তো হুবহু থিওরি কিন্তু কাজে লাগবে না। আপনি হয়তো একটা বই থেকে একটা টপিক পড়ে যাচ্ছেন, সিলিয়াক ডিজিজ, সিলিয়াক ডিজিজ থেকে A to Z পড়েছেন, আপনি টেক্সট বই পড়া আছে আপনার, হ্যাঁ, আপনি অনেক পড়েছেন, অনেক জানেন, কিন্তু হুবহু কিছু আসেনি পরীক্ষা, হ্যাঁ। তো আপনাকে এমন একটা সিনারিও দিয়ে দিবে, সেখান থেকে বুঝে আপনাকে অ্যান্সার করতে হবে। এই জন্য আপনাকে পড়তে হবে বুঝে বুঝে, আপনাকে পড়তে হবে ডিসকাস করে, আপনাকে পার্টনারের সাথে ডিসকাস করে করে আপনার কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, হ্যাঁ? তো এই জন্যই হচ্ছে যে ক্লিয়ার কনসেপশন আপনার সব থেকে বেশি জরুরি এই পরীক্ষাগুলোর জন্য, পার্ট ওয়ান পার্ট টু পরীক্ষার জন্য, হ্যাঁ? এরপরে বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড অফকোর্স বিলিভ ইন ইউর ক্রিয়েটার। এবং খুব তাড়াহুড়া করা যাবে না, এবং হচ্ছে যে খুব বেশি সময় নেওয়া যাবে না, হ্যাঁ? এবং আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার সময়টা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আপনার আপনার প্রিপারেশনটা এখন থেকেই শুরু করতে হবে, এবং কোনো একটা ডায়েট টার্গেট করতে হবে। যেমন এটা হতে পারে আপনার 2023 সালের প্রথম ডায়েট, বা এটা আপনার প্রিপারেশনের উপরে আপনি কতটুকু সময় দিচ্ছেন, কতটুকু করছেন, কতটুকু এগিয়ে আছেন। অনেকে হয়তো আগে থেকে পড়াশোনা শুরু করেছেন, তাদের জন্য হয়তো অন্যরকম বিষয়টা, হ্যাঁ। তো এটা সম্পূর্ণ ইন্ডিভিজুয়ালাইজড। আমি বলবো যে যত দ্রুত সম্ভব আপনি পড়াশোনা শুরু করুন, পড়াশোনা শেষ করুন, পরীক্ষা দেন, ইনশাল্লাহ আপনার পাস হয়ে যাবে। কেমন? থ্যাংক ইউ, ডক্টর মালিহা। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ইনফরমেটিভ কমপ্লিট পারফেক্ট একটা প্রেজেন্টেশনের জন্য। এই প্রেজেন্টেশনের সবকিছু আসলে কাভার হয়ে গিয়েছে। তবে আমার কিছু প্রশ্ন ছিল এরকম যে আচ্ছা, ভাইয়া, জি ভাইয়া, ভাইয়া আমরা যারা ফ্রেশ গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, যারা এখন ইন্টার্নশিপ করতেছি, জি এদের জি। মধ্যে অনেকে আমরা ঠিক করে ফেলেছি যে কারা কোন লাইনে চলে যাবে, মেডিসিন বা সার্জারি বা গাইনি বা অন্যান্য কোনো বেসিক সাবজেক্টে। তবে এক্ষেত্রে যদি কেউ চায় যে হ্যাঁ আমি মেডিসিনে ক্যারিয়ার করবো, তো সে যদি চায় যে ইন্টার্নশিপের মধ্যে সে একটু একটু করে পড়াটা আগায় রাখবে, তো ভাই এক্ষেত্রে হুম, যদি সে একটা বইয়ের একটা টেক্সট বুক বা একটা এরকম কোশ্চেন ব্যাংক যে কোনো একটা যদি সিলেক্ট করতে চাই যে এই একটাকে আমি আহ এই এক বছরের মধ্যে মোটামুটি ভালোভাবে কমপ্লিট করবো, তবে এর ক্ষেত্রে কোনটা ভালো হবে? আচ্ছা। এটা এটা আসলে খুবই অ্যাপ্রিসিয়েটিং একটা বিষয় যে আপনি চেষ্টা করছেন যে আপনি ইন্টার্নশিপ থেকেই প্রিপারেশন শুরু করতে চান, যে আপনি মেডিসিনেই পড়বেন, হ্যাঁ। আপনার জন্য অনেকগুলো অপশন আছে, এমআরসিপি আছে, এমডি আছে, এফসিপিএস আছে, হ্যাঁ। তো এটা খুবই অ্যাপ্রিসিয়েটিং একটা বিষয় যে আপনি শুরু করতে চাচ্ছেন। আর তো এই ক্ষেত্রে আপনাকে আপনার গোল সিলেক্ট করতে হবে, হ্যাঁ, যে আপনি আসলে শুধু এমআরসিপি করবেন, এবং এমআরসিপি করে কি আপনি দেশে থাকবেন, নাকি বাইরে চলে যাবেন, নাকি আপনি রেসিডেন্সিতে ঢুকতে চাচ্ছেন, বা সিপিএস করবেন, প্যারালালি আপনি এমআরসিপি করবেন, হ্যাঁ? এটা কিন্তু রাস্তা দুটো, হ্যাঁ। আপনার জন্য কিন্তু অ্যাডভাইস দুরকম। যাদের জন্য গোল হচ্ছে যে না আমি এমআরসিপি করব, আমি বাইরে চলে যাব, আমি হয়তো ইউকেতে সেটেল হব, বা আমি ইউকে ছাড়া যে অন্য যে দেশগুলো আছে আমি সেখানে সেটেল হব, তার জন্য অ্যাডভাইস হচ্ছে যে এমআরসিপির মতো করে প্রিপারেশন নেন, হ্যাঁ? এবং তাদের জন্য হচ্ছে হয়তোবা আপনি অক্সফোর্ডের হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল মেডিসিন যেটা আছে, এটা ইন্টার্নশিপ থেকে শুরু করা যেতে পারে। যেহেতু আপনি ইন্টার্নশিপ থেকে পড়া শুরু করবেন, আপনার হাতে অনেক সময়, হ্যাঁ? তাড়াহুড়ার দরকার নেই। আপনি একটু দীর্ঘ সময় ধরে পড়েন, এটা আপনারই কাজে লাগবে। এটা হচ্ছে যে আসলে আম, সময়টা তো ইন্ডিভিজুয়ালাইজ। আপনার পড়তে 2 মাস সময় লাগছে, কিন্তু আপনারই আরেকজন ফ্রেন্ড দেখবেন ওর একটু সময় বেশি লাগছে, বা আমার একটু সময় বেশি লাগছে, বা আমারই একজন আমার পার্টনারের সময় কম লাগছে, হ্যাঁ? তো সময়টা কিন্তু আসলে আমি সময়টা ধরে দিতে পারবো না যে আপনি এই সময়ের মধ্যে করতে হবে। এটা আপনার নিজের উপর চেষ্টা করতে হবে যত দ্রুত পারা যায়। কিন্তু ইন্টার্নশিপ থেকে আপনি পড়া শুরু করছেন, আপনার হাতে বেশ কিছু সময় আছে, এবং সেই জন্য আপনাকে সুন্দর করে
টেক্সট বই থেকে শুরু করতে হবে, যে আপনি অক্সফোর্ড পড়া শুরু করে দেন। সেভাবে আপনি রিলেভেন্ট হচ্ছে যে আপনি নোটস গুলো পড়েন, হ্যাঁ, আমাদের দেখতে থাকেন, আমাদের হাইলাইট গুলো শুরু করেন, হাইলাইট লাইনস গুলো পড়েন, হ্যাঁ। এরপরে কোশ্চেন ব্যাংক পড়েন। কোশ্চেন ব্যাংকটা সেক্ষেত্রে আপনি পরে নিয়ে আসবেন, পরে পড়বেন, আগে না। কারণ হচ্ছে যে যেহেতু আপনার হাতে সময় আছে, হ্যাঁ, সেই জন্য আপনার বেস যেটা এটা ভালো করতে হবে, আপনার এই ভিত্তিটাকে মজবুত করতে হবে। এবং এক্ষেত্রে আসলে টেক্সট বইয়ের বিকল্প কিছু না, এবং এক্ষেত্রে নোট বইগুলো অনেক বেশি, হ্যাঁ, কোশ্চেন ব্যাংক গুলো সেক্ষেত্রে পরে পরে রাখতে হবে, হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে মানে আরেকটা ওয়ে যেটা বললাম যে না আপনি বিদেশে যাবেন না, আপনি দেশেই থাকবেন, হ্যাঁ, আপনি পরবর্তীতে আপনার রেসিডেন্সি কিংবা এফসিপিএস গুলো আপনার ইচ্ছা আছে, এবং একটা প্যারালালি আপনার এমআরসিপি করাও একটা ইচ্ছা আছে, হ্যাঁ, এমআরসিপিও করবেন, আপনি রেসিডেন্সিও করবেন, এফসিপিএস করছেন, হ্যাঁ। তো তাদের ক্ষেত্রে আমি বলবো আপনি ইন্টার্ন লাইফ থেকে আপনি ডেভিডসন পড়া শুরু করেন, হ্যাঁ। ডেভিডসন পড়লে একে তো আমাদের এই যে পোস্ট গ্রাজুয়েশন যে প্রিপারেশন গুলো আছে, মানে এফসিপিএস এর জন্য আমরা যে প্রিপারেশন নিচ্ছি পার্ট ওয়ান এর জন্য, রেসিডেন্সিতেও আমাদের কাজে লাগবে। পাশাপাশি আমার কিন্তু এমআরসিপির যে আমাদের পড়াগুলো আসলে না সবই কিন্তু ডেভিডসনেই আছে, হ্যাঁ। আমাদের সবই ডেভিডসন। ডেভিডসন এমন একটা বই যে আসলে আমাদের পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন হোক, যারা আমরা পোস্ট গ্রাজুয়েশন কোর্সে আছি কিংবা ফাইনাল পরীক্ষা দিব, সবার জন্য কিন্তু একটা আইডিয়াল একটা বই, হ্যাঁ। তো এই বইটা হচ্ছে যে ইন্টার্ন লাইফ থেকে যদি সুন্দর করে গোছানো থাকে, হ্যাঁ, তার জন্য কিন্তু পরবর্তীতে খুব ইজি হবে, হ্যাঁ। তার কিন্তু এফসিপিএস এর প্রিপারেশন নিতেও খুব ইজি হবে, রেসিডেন্সি প্রিপারেশন খুব ইজি হয়ে যাবে, এমআরসিপিও ইজি হবে। তো দুইজনের জন্য দুই রকম অ্যাড। যাদের জন্য টার্গেট হচ্ছে এমআরসিপি, বাইরে চলে যান, তাদের জন্য কিন্তু অক্সফোর্ড হচ্ছে সহজ হবে, সুবিধা হবে অক্সফোর্ড পড়া, হ্যাঁ, নোটস পড়া। আর যারা আমাদের দেশে থাকবো আমরা, আমাদের জন্য কিন্তু ডেভিডসনটা হচ্ছে যে আইডিয়া, হ্যাঁ, এটা দিয়ে শুরু করা উচিত, ঠিক আছে। কোশ্চেন ব্যাংক গুলো পরে আসবে তাদের জন্য, হ্যাঁ, ঠিক আছে। জি ভাইয়া, ধন্যবাদ। তো ভাইয়া এমআরসিপি তো হচ্ছে এরকম ক্লিনিক্যাল তো অনেক কোশ্চেন এসে থাকে। তো ভাইয়া আমাদের দেখা যায় যে ইন্টার্নশিপের মধ্যে সরকারি মেডিকেল গুলোতে কিন্তু অনেক পেশেন্ট থাকে, কিন্তু হ্যাঁ, প্রাইভেটে হচ্ছে পেশেন্টের মধ্যে একটা লিমিটেশন থাকে। হ্যাঁ, হ্যাঁ, তো অনেক কেস হচ্ছে আমরা যেগুলো হচ্ছে মানে থিওরিটিক্যাল পড়ে থাকি কিন্তু প্র্যাকটিক্যালি পাচ্ছি না। তো ভাই এই ক্ষেত্রে হচ্ছে মানে ইন্টার্নশিপের যে নলেজটা, ক্লিনিক্যাল নলেজ, এই নলেজটুকু দিয়ে কি ভাই কভার করা সম্ভব, নাকি পরবর্তীতে অনারারি করাটা আমাদের জন্য জরুরি? আপু এটা হচ্ছে খুবই সুন্দর একটা কোশ্চেন। আমি আসলে প্রিপারেশনের সময় এই এই বিষয়টা বলতে ভুলে গেছি। ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, তো এমআরসিপিটা আসলে এত কনসেপশন বেসড একটা পরীক্ষা, পার্ট ওয়ান পার্ট টু সবগুলোই। থিওরির পাশাপাশি আপনার কনসেপশনটা জরুরি, প্র্যাকটিসটা জরুরি। আসলে কোশ্চেন স্যারেরা যখন কোশ্চেন গুলো করেন, হ্যাঁ, তো বলা হয়ে থাকে যে কোশ্চেন গুলো স্যারেরা করেন কিভাবে, সরাসরি কি বই থেকে লাইন উঠায় দেন তা কিন্তু না, হ্যাঁ। তো এটা আসলে ডে টু ডে লাইফে আমরা যে সমস্যাগুলো ফেস করি, হ্যাঁ, বা আমরা যে জটিলতাগুলোর সম্মুখীন হই, যে বিষয়ে আমাদের ক্লিনিক্যাল রিজনিং দরকার হয়। রিজনিং বলতে যে ডিসিশন মেকিং, আমরা একটা সিদ্ধান্ত নিব যে আমরা পরের স্টেপে কি করব, আমরা একটা সমস্যায় পড়েছি, আমরা একটা সমস্যার সমাধান করার জন্য পরবর্তীতে কি করব, এই ধরনের কোশ্চেন আসে, হ্যাঁ। তো এটা ডে টু ডে লাইফে যে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস থেকে যে এক্সপিরিয়েন্সটা আমরা নিব, এইটা এইটা পরীক্ষার জন্য খুবই জরুরি, হ্যাঁ। তো আমি মনে করি যে আমাদের ইন্টার্ন লাইফ থেকে আমাদের যে ক্লিনিক্যাল এক্সপোজারটা শুরু হয়, হ্যাঁ, আমাদের ইন্টার্নশিপ যে ট্রেনিংটা, এটা তো মানে ভিত্তি, এটা বেজ আমাদের, হ্যাঁ। এই জিনিসটা শুরু হয়, এটা তো একটা লিনিয়ার প্রসেস চলতে থাকে, আমাদের লার্নিং তো সেখানে শেষ না। আমরা ইন্টার্নশিপ শেষ করি, ট্রেনিং করি, পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ঢুকি, হ্যাঁ। ইভেন আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন পাস করে যাব, তারপরে কিন্তু আমাদের একটা লিনিয়ার প্রসেস, আমাদের কিন্তু মানে এই শেখাটা শেষ হবে না, বন্ধ হয়ে যাবে না, তাই না? তো এক্ষেত্রে যাদের ট্রেনিং আছে, যারা ট্রেনিং করে ফেলেছেন, বেশ কিছু ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু অবশ্যই আগায় থাকবে, হ্যাঁ। আমি আমি আসলে যারা ইন্টার্নশিপে আছেন কিংবা শুরু করছেন তাদেরকে হতাশ করছি না, তাদেরকে হতাশামূলক কোনো কথা বলছি না। তো বলছি যে একটা ক্লিনিক্যাল ট্রেনিং আমাদের পরীক্ষার জন্য জরুরি, এই কারণে যে আমাদের ডে টু ডে লাইফে আমরা যে জিনিসগুলো ফেস করি, পরীক্ষাটা কিন্তু ঠিক এরকম, হ্যাঁ। সবই সিনারিও বেসড পরীক্ষা, সবই হচ্ছে যে আপনাকে দেখা যাবে যে এই আপনার যে ওয়ার্ডে আপনি যে সমস্যাগুলো ফেস করেন, তারা যে কথাগুলো বলে, এগুলো থেকে কিন্তু অনেক কিছু কাজে লেগে যায় পরীক্ষা, হ্যাঁ। যেমন খুব ছোট একটা
পার্ট ওয়ান পরীক্ষাতে আমার পরীক্ষাতে একটা কোশ্চেন এসেছিল যে আমরা একটা পেশেন্টকে এনজি করেছি। হ্যাঁ, এনজি টিউব আমরা পেশেন্টকে দিয়েছি আমরা। তো এনজি টিউবের সাইট, মানে এনজি টিউবটা আমরা ঠিক জায়গা মতো আছে কিনা, লোকেশনটা ঠিক জায়গায় আছে কিনা, এটা আমি ক্লিনিক্যালি বোঝার আমাদের বেশ কিছু উপায় আছে। তো এটা বেস্ট মেথড কোনটা, যে এনজি টিউবটা ঠিক জায়গায় আছে কিনা, যে এটা বোঝা যাবে এরকম আমরা বেস্ট ক্লিনিক্যাল ওয়ে কোনটা। অপশন গুলো ছিল, আমরা যেমন এনজি করার পরে আমরা কিন্তু অনেকগুলো পরীক্ষা করি, তাই না, যে জায়গাটা মানে টিউবটা আমাদের জিআইটি তে আছে কি দেখার জন্য। যেমন আমরা কি করি, আমরা স্টেথো দিয়ে বাবলিং শুনি এপিগ্যাস্ট্রিয়ামে, তাই না। এরপরে দেখা যায় যে আমরা এনজি টিউবের মাথাটা আমরা ওই কিডনি ট্রেতে পানি ভর্তি করে বাবলিং দেখি, যে যদি রেসপিরেটরি ট্র্যাক্টে যায় তাহলে হচ্ছে যে বাবলিং হয়, তাই না? তো এরকম বেশ কয়েকটা ওয়ে আছে। হ্যাঁ, এটা কিন্তু একদম ক্লিনিক্যাল কোশ্চেন, যারা ওয়ার্ডে কাজ করেছে তারা কিন্তু এটা পারবে, ইজিলি পারবে। এরকম অনেক কোশ্চেন আছে যে যাদের ক্লিনিক্যাল ট্রেনিং থেকে কিন্তু এগুলা কাজে লাগবে। হ্যাঁ, তো 3 মাসের যে আমাদের মেডিসিনে প্লেসমেন্ট থাকে ইউজুয়ালি ইন্টার্নশিপে, তো এটা আসলে যথেষ্ট না। আবার হচ্ছে যে আসলে আমাদের যেহেতু নলেজটা একটা লিনিয়ার প্রসেস চলতেই থাকবে, হ্যাঁ, তো এটা নিয়ে কিন্তু কি হওয়ার কিছু না। যাদের ক্লিনিক্যাল ট্রেনিং আছে ব্যাকগ্রাউন্ডে, তাদের জন্য অবশ্যই এটা কম্পারেটিভলি সহজ আমি মনে করি। কিন্তু যারা ইন্টার্নশিপ থেকে পড়াশোনা শুরু করছেন তাদের জন্য বরং এটা আরো ফ্যাসিলিটেট হবে। তাদের ভেতরে একটা যে ইচ্ছাটা তৈরি হয় ওই সময়টাতে, এটা কিন্তু আরো সুন্দরভাবে এটা তারা করতে পারবে পরবর্তীতে। হ্যাঁ, ঠিক আছে। জি ভাইয়া, ধন্যবাদ। তো ভাইয়া এখন দেখা যায় যে হচ্ছে ভাইয়া অনেক বেশি প্রতিযোগিতা, আগের তুলনায় তো অনেক বেশি, মানে সিটি এখন পাওয়া যায় না। তাও এই ক্ষেত্রে ভাইয়া হচ্ছে মানে সবার তো আসলে একবারে হয় না, অনেক সময় লাগে। এরকম দেখা যায় যে সেম ব্যাচে দেখা যায় যে সবাই অ্যাটেন্ড করতেছে, কিন্তু হচ্ছে একজনের হলেও আর বাকি ম্যাক্সিমামের হয় না। তো ভাইয়া এই ক্ষেত্রে কিন্তু বাকিটা অনেক ডিপ্রেসড হয়ে যায় যে তার কেন হলো না, সে তো সেই একই প্রচেষ্টা চালাইছে। তো ভাই এই ক্ষেত্রে হচ্ছে মানে তাদেরকে মানে নিজেকে মোটিভেট রাখতে ভাই মানে আপনার কি উপদেশ, যে এই আচ্ছা। এগুলো কাজ করলে বা এগুলো চিন্তা করলে নিজেকে আমি মোটিভেট রাখতে পারবো, অন্যরা এগিয়ে যাচ্ছে যাতে আমার জন্য সমস্যা না হয়, আমি আমার হ্যাঁ গতিতে থাকতে পারবো। আপু, এখন এটা আসলে এটা একদমই মোটিভেশনাল একটা কোশ্চেন, হ্যাঁ, একটা বিষয়। তো এটা এটা আসলে পাস এন্ড ফেল, এটা তো থাকবেই। যেহেতু আমরা মেডিকেল সায়েন্সে এসেছি, আমাদের সেই শুরু থেকে মানে একদম সেই প্রথম যখন মেডিকেল সায়েন্স যখন মানে আমরা ঢুকি মেডিকেল কলেজ লাইফে, প্রথম আইটেম, প্রথম কার্ড, টার্ম, প্রফেশনাল থেকে শুরু করি, সেখানে কিন্তু ফেল হচ্ছে। আমরা কিন্তু পিছিয়ে নেই, সবাই কিন্তু চলে এসেছি। হ্যাঁ, আমরা কিন্তু কেউই পিছিয়ে পড়িনি। আমরা কিন্তু সবগুলো ধাপই সবাই পার হয়ে চলে এসেছি। আমরা ফাইনাল প্রফেশনাল দিয়ে সবাই এখন ডক্টর, আমরা সবাই ইন্টার্নশিপ করছি, পোস্ট গ্রাজুয়েশনে ঢুকে গেছি অনেকে, অনেকে ঢুকবো। হ্যাঁ, তো এটা কিন্তু আসলে একটা লিনিয়ার প্রসেস। আমি আসলে একবার আমার খারাপ হলো, আমার কিন্তু হতাশ হওয়া যাবে না আসলে। হ্যাঁ, এক্ষেত্রে আসলে মোটিভেশনটা কিন্তু নিজের মধ্যে, সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। এবং হচ্ছে ইউ হ্যাভ টু রিমেম্বার ইউর অলমাইটি। আমাদের হচ্ছে যে যার অলমাইটি তাকে চিন্তা করতে হবে, তার কথা চিন্তা করতে হবে যে আমাদের আমাদের যেন সমস্যাটা আমরা কাটিয়ে উঠতে পারি। হ্যাঁ, আর কে কি বললো এতে কিছু যায় আসে না আসলে। হ্যাঁ, আমার আমার প্রিপারেশনটা আমাকে চালিয়ে যেতে হবে। আর এখানে তো আসলে সিট সংখ্যা যেটা লিমিটেড, আমরা পারবো বলছি, কিন্তু আসলে কি দেখা যায় যে বা ওই সময় কিন্তু রাশ থাকে একটা। তো সেক্ষেত্রে এটা একটা কোপ আপ করার ওয়ে হচ্ছে যে আমাদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের সিটটা বুকিং করে ফেলা। হ্যাঁ, এখানে জাস্ট অ্যালার্ট থাকতে হবে। আমাদের যাদের মোটামুটি আমরা প্রিপারেশন নিয়েছি যে আমরা পরীক্ষা দিবই, এটি বসবো, অবশ্যই পরীক্ষা দিব, আমরা কিন্তু সিট বুকিং করার ব্যাপারে বেশ সিরিয়াস হয়ে যাই। হ্যাঁ, তো সেই জন্য আমরা কিন্তু আমি যে টেকনিকটা বলে দিয়েছি যে ইউজুয়ালি দেখা যায় যে অনেক সময় 5-10 মিনিট আগে ওপেন হয়ে যায় অ্যাপ্লিকেশন পিরিয়ড, ভোর 6টা বাজে 5-10 মিনিট আগে। তো ওই সময়টাতে আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে, ওই সময়টা একটু রাশ থাকে। কারণ আসলে আমরা স্টুডেন্ট অনেক, সেই অনুযায়ী আমাদের সিট সংখ্যা লিমিটেড। ইভেন এখন এখন ইন্টারন্যাশনালি যে সেন্টার গুলো আছে সব জায়গাতেই ইউনিভার্সিটি আসলে এতটা পপুলার হয়ে যাচ্ছে,
সব জায়গাতেই সিট সংখ্যা কিন্তু একটু ক্রাইসিস হয়ে যায়। তো সেই জন্য আমরা চেষ্টা করবো যে সময়টা শুরু হওয়ার সাথে সাথে আমাদের তাই হয়ে যাবে ইনশাল্লাহ। হয়ে যায় কিন্তু মানে এমন এমন কিন্তু আমি এখন পর্যন্ত খুব একটা কাউকে শুনিনি যে হচ্ছে যে সিট বুকিং করতে পারেন নাই তারা। হ্যাঁ, হয়তো তারা যারা অনেক দেরি করে অ্যাপ্লাই করেছেন, তো 2-3 দিন 4 দিন পরে ওয়েবসাইটে ঢুকেছেন, তারা হয়তো দেখছেন যে না, সিট অলরেডি ফিট। হ্যাঁ, সেই জন্য এটা নিয়ে আসলে খুব হতাশার কারণ নেই। আপনি ধরে নেন যে না, আপনি পরীক্ষা দিবেন, আপনি একটু আর্লি হচ্ছে যে সিটটা বুকিং করবেন, ইনশাল্লাহ আপনি বুক করতে পারবেন। হ্যাঁ, আর হচ্ছে যে পাশ ফেল থাকবেই, হয়তো আমি একবার পারলাম না, পরের বার ইনশাল্লাহ হয়ে যাবে। আমাকে এই এই মোটিভেশন নিয়ে আগাতে হবে, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, পড়াশোনা বন্ধ করা যাবে না। এবং পড়াশোনাটা একটা লিনিয়ার প্রসেস। আমার কিন্তু শেখার শেষ নাই, আমি পার্ট ওয়ান পাস করে আসছি, আমি সব জানি তা না। আমার ইউনিভার্সিটি কমপ্লিট, আমি সবকিছু পারি তা না। আমার এমডি শেষ, আমার এফসিপিএস কমপ্লিট, আমি সবকিছু পারি তা না। আমার কিন্তু শেখার শেষ নেই, আমার কিন্তু করতে হবেই। সুতরাং আসলে আমি আমি কিন্তু এই পড়াশোনাটা আমার নিজেকে মোটিভেট করে আগে নিয়ে যেতে হবে। এবং এক্ষেত্রে যেটা সুবিধা হবে যে আপনার যদি পার্টনার থাকে, আপনি যদি কোনো কোচিং সেন্টারের সাথে অ্যাটাচ থাকেন, এক্ষেত্রে কিন্তু তাদের জন্য সুবিধা হবে। মানে যদি যদি কেউ যদি করছেন যে না না, আমি নিচে পারছি না, হতাশ হয়ে যাচ্ছি, আমি আমার মোটিভেশন পাচ্ছি না খুব একটা, সেক্ষেত্রে কিন্তু এই যে একটা পার্টনারশিপের বিষয় চলে আসে, কোচিং সেন্টারের বিষয় চলে আসে, এগুলো কিন্তু হেল্পফুল তাদের জন্য। হ্যাঁ, ঠিক আছে। জি ভাইয়া, ধন্যবাদ। হুম, ভাই আপনার তো হচ্ছে আলহামদুলিল্লাহ এমডি ফেস বিও চলতেছে, পাশাপাশি ইন্টারনাল মেডিসিনে। হ্যাঁ। তো ভাই এমআরসি পার্ট ওয়ানের প্রিপারেশন দিয়ে কি এমডি কোর্সের হচ্ছে পড়া কিছুটা হলেও কভার করা যায়? আপনি এমডি তে আসলে এমডি যে রেসিডেন্সি অ্যাডমিশন টেস্ট, এখানে আসলে বড় একটা অংশ থাকে বেসিক সায়েন্স থেকে, যেমন আপনার অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, এগুলোতে কিন্তু একটা বড় ইফোর্ট দিতে হয় এমডি রেসিডেন্সি পরীক্ষা। হ্যাঁ, এরপরে ক্লিনিক্যাল কোশ্চেন গুলো কিন্তু ডেভিডসন ওরিয়েন্টেড হয়, আমরা জানি, সেটা অনেকেই হয়তো জানি। সেক্ষেত্রে আমার এমআরসিপি পরীক্ষাটার প্রিপারেশন, পার্ট ওয়ান এর প্রিপারেশনটা কিন্তু একদমই ক্লিনিক্যাল। এখানে আমার আমার কিছু ক্লিনিক্যাল সায়েন্স লাগবে, যেমন 25 কোশ্চেন, 25টা কোশ্চেন আসবে ক্লিনিক্যাল সায়েন্স থেকে। অ্যানাটমি ওখানে বলা আছে, অ্যানাটমি থেকে কয়টা আসবে, বায়োকেমিস্ট্রি কয়টা আসবে। তো এক্ষেত্রে না আসলে রেসিডেন্সির সাথে এখানকার প্রিপারেশনটা একটু আলাদা। হ্যাঁ, তো এখানে ক্লিনিক্যাল পোর্শনটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো রেসিডেন্সিতে আবার ক্লিনিক্যালের পাশাপাশি বেসিক সায়েন্সটা আবার অনেক বেশি ল্যাবরেটরি প্রিপারেশন লাগে। এই ক্ষেত্রে রেসিডেন্সির চেয়ে আপনার কাজে যেটা লাগবে এফসিপিএস পার্ট ওয়ান এর প্রিপারেশন। হ্যাঁ, তো এফসিপিএস পার্ট ওয়ান এর প্রিপারেশন আর এমআরসিপি পার্ট ওয়ান এর প্রিপারেশনটা কিন্তু মোর এলাইক, কাছাকাছি। হ্যাঁ, তো এক্ষেত্রে যারা পার্ট ওয়ান এর প্রিপারেশন নিচ্ছেন এফসিপিএস এর জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে এমআরসিপি পার্ট ওয়ান এর প্রিপারেশন নেওয়াটা ইজি, কাছাকাছি প্রিপারেশন। এবং যারা আসলে এই দুটো প্রিপারেশন একসাথে নেবেন, একটা দুটো পরীক্ষায় একবারে পাশ হয়ে গেছে তাদের। আর এখন এফসিপিএস এর কিছু কিছু কোশ্চেন দেখা যাচ্ছে পাস মেডিসিন পাস টেস্টের মতো, আমাদের যে সিঙ্গেল বেসড প্রশ্নগুলো আসে, এগুলো দেখা যাবে পাস মেডিসিন পাস টেস্টের প্রশ্নের মতো, মানে প্যাটার্নটা ঠিক ওরকম। সেই জন্য যারা এমআরসিপি পার্ট ওয়ান এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কিন্তু এফসিপিএস পার্ট ওয়ান এর প্রিপারেশনটা খুব সুন্দর হবে। তো সেই ক্ষেত্রে রেসিডেন্সিটা একটু আলাদা, ওটাতে এখনো ট্রু ফলস তো সবগুলোই। তো ওইটা আসলে আমি বলবো যে মানে এটা খুব বেশি মিল নেই। হ্যাঁ, শুধু হয়তো ক্লিনিক্যাল পোর্শনটাতে একটু মিল খুঁজে পাওয়া যাবে, আদারওয়াইজ খুব বেশি কাজে লাগবে। এফসিপিএস এর জন্য খুব ভালো হবে। জি ভাই, ধন্যবাদ। তো ভাই এখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে এরকম হয়, অনেকের ক্ষেত্রে যে হচ্ছে ডিসিশন নিতে পারে না যে সে আসলে কোন সাবজেক্টে ক্যারিয়ার করবে। তো ভাই আপনি যে হচ্ছে মানে এরকম মেডিসিন আছে যে ভালো লাগা ভালোবাসা, ভাই এটা কিভাবে আপনি বুঝতে পেরেছেন, বা কি মানে হচ্ছে কোন কোন টিচার বা হচ্ছে কোন স্টোরি বা কোন ইন্সপায়ার মূলক বা কোন হচ্ছে ঘটনার আলোকে এরকম কোন ডিসিশন নিয়েছেন কিনা যে হ্যাঁ আমি আসলে মানে কিভাবে বুঝতে পেরেছেন যে আমি মেডিসিনে আসলে ক্যারিয়ার করবো, মেডিসিনটা আমার জন্য? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। মেডিসিনটা কিভাবে আসলাম আর কি মেডিসিনে, তাই না? আসলে এটা হয়তো মানে অ্যান্সারটা খুব বেশি ডিপ্লোম্যাটিক হয়ে যাবে। আমি যখন আমাদের সময়ে আমাদের প্রফেশনাল ছিল তিনটা, ফার্স্ট প্রফেশনাল, সেকেন্ড, থার্ড। হ্যাঁ, তো হচ্ছে যে আমাদের সেকেন্ড প্রফেশনাল যখন শুরু হয়, তখন থেকেই আমাদের ওয়ার্ক প্লেসমেন্ট থাকতো আর কি, থার্ড ইয়ার বলে ওটাকে।
আপনাদের তো এখন 4টা প্রফেশনাল হয়, আপনাদের ইয়ারের হিসাবগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের থার্ড ইয়ার থেকে আমাদের ক্লিনিক্যাল ক্লাসগুলো শুরু হয়েছিল, ওয়ার্ড প্লেসমেন্ট শুরু হয়েছিল। তো ওয়ার্ডে যেটা দেখলাম যে আসলে মেডিসিন ওয়ার্ডটা আমার সব থেকে ভালো লাগে। হ্যাঁ, মেডিসিন ওয়ার্ডটা সব থেকে ভালো লেগেছে। মেডিসিনের পড়াশোনা মোটামুটি কম্পারেটিভলি ভালো লাগে। যেমন এটা ধরে রেখেছিলাম যে না, আমি কোনো একটা ক্লিনিক্যাল সাবজেক্ট পড়বো। হ্যাঁ, আহ, সেটা হতে পারে মেডিসিন, সার্জারি। কিন্তু যখন ওয়ার্ক প্লেসমেন্টে গেলাম তখন দেখছি যে না, মেডিসিন ওয়ার্ডটাই আমার সব থেকে ভালো লাগছে। এটা সেই থার্ড ইয়ারের ঘটনা। তখন ইন্টারনাল মেডিসিন সব থেকে ভালো লাগতো, পছন্দের সাবজেক্ট ছিল। ভাইয়াদের দেখতাম, সিনিয়র ভাইয়ারা যারা ছিলেন, আমাদের স্যাররা যারা ছিলেন, সবাই সবাই মানে খুবই ছিলেন আর কি। মানে দেখে খুব মনে হতো যে না, মেডিসিন পড়বো একসময়। পরবর্তীতে যখন ইন্টার্নশিপ করি, পাশ করে যাবার পরে তখন মনে হলো যে না, হয়তো কোনো একটা ব্রাঞ্চে পড়লে ভালো হবে। মেডিসিনেই যাব, মেডিসিনের কোনো একটা ব্রাঞ্চ হতে পারে, কার্ডিওলজি কিংবা হতে পারে পালমোনোলজি, কিছু একটা। কিন্তু কিভাবে যেন ইন্টার্ন মেডিসিনে চান্স পেয়ে গেলাম, চলে আসলাম। এক্ষেত্রে মোটিভেশন অবশ্যই কাজ করেছে আমার কিছু সিনিয়র ভাইয়া। তাদের তাদের দিক নির্দেশনা হোক, গাইডলাইন হোক, তাদের গাইডলাইন অনুযায়ী আমি আসলে এত দূর আসছি। আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। এভাবে আর কি। হ্যাঁ, জি ভাই, ধন্যবাদ। তো ভাই এখন তো হচ্ছে অনেকেই স্বপ্ন দেখছে, মানে এটা হচ্ছে অনেক জনপ্রিয় ডিগ্রি এখন এমআরসিপি। যারা হচ্ছে মেডিসিনে ক্যারিয়ার করতে চায়, প্রত্যেকেই চেষ্টা করে যদি এটা হচ্ছে নিজের ঝুলিতে রাখা যায়। তো হ্যাঁ, ভাইয়া আজকের এই সেশনটিতে হচ্ছে আপনি সুন্দর একটা গাইডলাইন দিয়েছেন, যেটার মাধ্যমে আশা করি সবাই হচ্ছে একটা কিভাবে প্রিপারেশনটা নিতে পারবে হ্যাঁ, বা শুরু এক্স্যাক্টলি। করবে। হ্যাঁ, তো সেটা নিয়ে একটা ভালো ধারণা পেয়েছে। তো ভাইয়া যারা হচ্ছে এই সেশনে আমাদের অডিয়েন্স হিসেবে যুক্ত হয়েছে, তাদের উদ্দেশ্যে ভাই আপনার যদি কোনো উপদেশ থাকতো, যেহেতু আমরা অনুষ্ঠানটা শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। উপদেশ হচ্ছে আপু, সেটা হচ্ছে যে আসলে আমি যে কথাগুলো আজকে বললাম, হ্যাঁ, এটা আসলে আহ, মানে আমি যখন প্রিপারেশন নিয়েছি কিংবা আমি যখন পড়াশোনা করতে গিয়ে যে সমস্যাগুলো ফেস করেছি, কিংবা আমার মনে হয়েছে যে না, এভাবে পড়লে ভালো হবে। হ্যাঁ, আমি কিছু টিউটোরিয়ালস দেখেছি, কিছু ভিডিও দেখেছি, হ্যাঁ, কিছু সিনিয়রদের পরামর্শ করেছি। হ্যাঁ, তো সবগুলোর আলোকে বলার চেষ্টা করেছি। মানে আমার আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত যে ইনফরমেশন গুলো আমার কাছে ছিল, তো সবগুলোকে একত্র করে গুছিয়ে বলার চেষ্টা করছি। হ্যাঁ, কিন্তু এটাই যে আইডিয়াল, আসলে এরকম কিছু নাই। হ্যাঁ, জিনিসটা একদমই ইন্ডিভিজুয়ালাইজ, সবার জন্য এরকম না। হ্যাঁ, এক একজনের জন্য এক এক। তো এভাবে যদি আমরা প্রিপারেশন নিই, আমরা হয়তো ভালো হবে ইনশাল্লাহ। কিন্তু এভাবে অনেকেই আমরা পড়াশোনা করে দেখা পাশ করে এসেছি। সুতরাং আপনারাও পাশ করে ভালোভাবে পাশ করে আসবেন, আমাদের থেকে আরো ভালোভাবে পাশ করবেন। আর পড়াশোনাটা কিন্তু ঘুরে ফিরে নিজের কাছে। হ্যাঁ, আপনি নিজে কতটুকু ইফোর্ট দিচ্ছেন, আপনি নিজে কতটুকু বুঝে পড়ছেন, হ্যাঁ, আপনার পার্টনার কতটুকু সময় দিচ্ছেন, হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ আপনার আপনার উপরে। এবং আমার অ্যাডভাইস থাকবে যে আহ সময়টাকে কাজে লাগানো। হ্যাঁ, এবং প্রিপারেশনটাকে অনেক বেশি বড় না করে ফেলা। হ্যাঁ, কারণ বড় প্রিপারেশন নিলে প্রথমবার প্রিপারেশন নিতেও সময় লাগবে এবং সেটাকে রিভাইজ করতেও সময় লাগবে। হ্যাঁ, এবং দেখা যাবে যে আমি পরীক্ষায় বসতে বসতে আমার দেরি হয়ে যাবে অনেক। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে মানে আনইউজুয়ালি বড় না করে আমাকে একটা কনসাইজ প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, এবং স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে হবে। ক্লিয়ার কনসেপশন নিয়ে আমাকে কনফিডেন্টলি পরীক্ষার হলে যেতে হবে। এবং আমি বলবো যে পরীক্ষাটা সহজ। হ্যাঁ, আমাদের যে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা, এমনি রেসিডেন্সি পরীক্ষা, এগুলো পরীক্ষার থেকে পরীক্ষাটা সহজ। ইনশাল্লাহ পাস করে যাবে, পাস করে যাবে। এবং গাইডলাইন হচ্ছে যে অনেক গাইডলাইন আছে, অনেক ভিডিওস আছে, কোচিং আছে, অনেক মেন্টর আছেন। আমাদের কিন্তু দেখা যাবে যে এমআরসিপির অনেক মেন্টর, অনেকে পড়াতে পছন্দ করেন, অনেকে অনেক সুন্দর পড়ান। হ্যাঁ, তাদের হেল্প নিতে পারি আমি। আমি যে আসলে আজকে কথাগুলো বললাম এটা কিন্তু এনাফ না। হ্যাঁ, কারণ যারা এখন পর্যন্ত পড়াশোনা শুরু করেন নাই, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এই কথাগুলো হ্যাপাজার্ড মনে হবে। হ্যাঁ, তাদের জন্য কিন্তু এটা যথেষ্ট না। তারা যখন বইগুলো খুলবেন, হ্যাঁ, কিংবা পড়তে থাকবেন, হয়তো তখন মনে হবে যে না, ভাইয়া এই কথাগুলো বলেছিলেন, কিছুটা মিল পাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু যে আমাদের মেন্টররা আছে,
যে গাইডলাইন্স গুলো যারা দিচ্ছে তাদের হেল্প নেওয়া যেতে পারে। এবং আমি আমি বলবো যে আপনারা এখন থেকেই শুরু করে দেন, আজকে থেকেই শুরু করুন পড়াশোনা। এবং যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা দেন, ইনশাল্লাহ পাশ হয়ে যাবে। পরীক্ষা সহজ, পরীক্ষা সহজ, শুধু সমস্যা একটাই, পরীক্ষাটা একটু এক্সপেন্সিভ, অনেক টাকা লাগবে অ্যাপ্লাই করতে। তো এটাই কিন্তু অনেকে চিন্তা করেন যে না, যে এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবো, যে আমি একটু সময় নিই। হ্যাঁ, আমার advice থাকবে, আপনারা সময় নেন, কিন্তু এই সময়টাকে অনেক বেশি লম্বা করবেন না। পরীক্ষা দেন, ইনশাল্লাহ পাশ হয়ে যাবে। হ্যাঁ, জি ভাই, অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ, কারণ আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সময় দিয়েছেন। আপনাদের সময় হয়তো বা এটা অনেক কঠিন ছিল একটা প্রপার গাইডলাইন পাওয়া, যেটা এখন আপনাদের মানে সহায়তায় যেটা আমরা পাচ্ছি খুব ইজিলি। হ্যাঁ, তো ভাইয়া, ইনশাল্লাহ আপু। জি ভাইয়া, তো আপনারা যে আলহামদুলিল্লাহ। আমাদেরকে যে সাহায্য করতেছে, এত সুন্দর সুন্দর প্রেজেন্টেশন, এত সুন্দর সুন্দর কথা বা মোটিভেশনাল যে কথাগুলো, বাস্তবতা সবকিছু বুঝিয়ে, তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য আমাদের মাঝে।